1 মিনিট 2 মিনিট দেখবো শুধু। স্যার আমাদের কমন গ্রুপটাতে লিঙ্কটা শেয়ার করা হয়নি, শেয়ার করে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, জয়েন তো মানে আমি মানে মাইক্রোফোন অন করা ছিল না। হ্যাঁ, করে দে, অবশ্যই করে দে। আমি ভুলে গেছি। অনেকগুলো গ্রুপকে শেয়ার করি তো, মানে কোনটা করিনি ভুলে গেছি। তাড়াতাড়ি জয়েন করতে বল মানে। হ্যাঁ, শুধু হুম হুম। হ্যাঁ, ওইটাই মেন কারণ। মানে স্পেকট্রোস্কোপির সাথে ওর কোনো সম্পর্কই নেই বেসিক্যালি। এখানে হচ্ছে লাইটের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশন হবে, রেজোনেন্স কন্ডিশন অ্যাচিভ করবে, একটা ট্রানজিশন প্রবাবিলিটি থাকবে। এসব তো কিছুই না, ওখানে হচ্ছে জাস্ট গায়ের জোরে জাস্ট একটা মলিকুলকে ভাঙা হচ্ছে। এবারে তোমার যখন ভাঙবে, তুমি বেসিক্যালি রোটেট করে যেহেতু ভাঙছো, তাহলে হচ্ছে জাস্ট তোমার মাসটা কি তার মতো করে হচ্ছে সে কাছে গিয়ে পড়বে কি দূরে গিয়ে পড়বে। মানে এর সাথে বেসিক্যালি স্পেকট্রোস্কোপির যে নীতি তার কোনো সম্পর্কই নেই আর কি। সেখানে মাস মাস স্পেকট্রোস্কোপিটা বেসিক্যালি কোনো স্পেকট্রোস্কোপি না। স্পেকট্রোস্কোপি করে যে ইনফরমেশন গুলো তুমি গ্যাদার করো, যেমন ধরো ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি থেকে তুমি ফোর্স কনস্ট্যান্ট বের করতে পারো। এখানেও বেসিক্যালি তুমি সেই কাজটাকেই করছো আর কি, যে বেসিক্যালি যেগুলো উইক বন সেইগুলো তোমার ভাঙছে, সেই মতো করে ফ্র্যাগমেন্টেশন গুলো হচ্ছে, যা বলতে পারো এভাবেই বলবে। ঠিক আছে।
আরে কানেকশন লস হয়ে গেছিল। আরে শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। হুম হুম। মানে ঝাড়গ্রাম থেকে করছি একই, মানে মানে জানি না নেটটা একটু অসুবিধা হবে কিন্তু। হুম। হ্যাঁ, মানে আগের দিনে যে ডাউটসটা শেষে তৈরি হয়েছিল আর কি, আমার মনে হয়েছিল ডেল্টা এমটা 0 +-1 হবে, +1টা হচ্ছিল, -1টা কেন হচ্ছিল না, সেই প্রবলেমটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সেটা খুব সহজ ছিল, আমি খেয়াল করিনি জাস্ট। হ্যাঁ, এবারে বাকি কারো কিছু অসুবিধা আছে আগের দিনের ক্লাস বুঝতে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে মানে আগের দিনে আর কি কোনো অসুবিধা আছে? না স্যার। নেটটা হয়তো খুব ঝামেলা করতে পারে, বুঝেছিস? আমি শেয়ার করে দেখছি মানে এত কিছু অসুবিধা হয় কিনা, মানে আমি ঝাড়গ্রাম থেকে করছি, ঝাড়গ্রামের জিও কানেকশন কি এসব নিয়ে একটু সমস্যা আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো দেখো। আচ্ছা, আমাদের যেটা পড়াশোনা চলছে আর কি, সেটা হচ্ছে তোমার আজ কত লেকচার টেকচার সবই গুলিয়ে গেছে আমার, সেক্ষেত্রে আমরা টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরিটা পড়ছি। 21 হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি, এইটা নিয়ে আলোচনাটা চলছে এখন। আচ্ছা, এর মনে হয় লেকচার 4, তাই তো? টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি লেকচার কত এটা? 5। 5। ঠিক আছে, এটা পড়ছো। আর ওভারঅল যে কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স লেকচার 21 তুমি বলছো। আর আজকে এমনি তারিখ হচ্ছে 16/11/2021। আচ্ছা, আগের দিনের যেটা পড়িয়েছিলাম আর কি, আগের দিনের পড়ানো ওই যেটা বলছিলাম যে শেষে যে কনফিউশনটা তৈরি হয়েছিল যে রেখার সাইজটা ঠিক না ভুল, এটা দেখে আমি যে ওই এক্স এবং ওয়াই পোলারাইজ লাইট যদি তুমি কনসিডার করতে আর কি, তাহলে যে সিলেকশন রুলটা আর কি, সেখানে যে ডেল্টা জে ইকুয়াল টু তো +-1 হচ্ছে আমি দেখিয়েছিলাম, তার সঙ্গে ডেল্টা এমটা যে 0 যেমন মানে জেড কম্পোনেন্টটাকে নিয়ে কথাবার্তা বললে ডেল্টা এমটা 0 হচ্ছিল, আর এক্স আর ওয়াই কম্পোনেন্ট দুটোই তোমার যথাক্রমে ডেল্টা এমটাকে +-1 দেবে, আমরা +1 পাচ্ছিলাম, -1টা পাচ্ছিলাম না, সেটা নিয়ে কনফিউশন হচ্ছিল। সেই কনফিউশনটা আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। এটা ছাড়া আর কারো কোনো অসুবিধা আছে? একটু হয়তো হুহা করবি, কারণ কেটে 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 যাবে, হয়তো আমি কিন্তু বুঝতে পারবো না না স্যার, কারো কেটে গেছে কিনা। নেই স্যার। হুম না স্যার, নেই স্যার। হুম, ঠিক আছে। ইন্টারনেটটা হয়তো অসুবিধা হবে, মাঝে কেটে যাবে, আমি হয়তো কিছুই বুঝতে পারলাম না, দেখা গেল যে আমি বকিয়ে যাচ্ছি, কেউ কিছু শুনতেই পাচ্ছে না। আচ্ছা, দেখো। আচ্ছা, যেটা আগের দিনে যে ডাউটসটা, সেই ডাউটসটা একটু ক্লিয়ার করে নিই প্রথমে। ডাউটসটা দেখো, ডাউটসটা কিছুই না। ব্যাপারটা যেটা হচ্ছে যে তুমি যখন এই সকল এক্স এবং ওয়াই পোলারাইজ লাইট নিয়ে কথাবার্তা বলছিলে, বা ডাইপোল মোমেন্ট এক্স এবং ওয়াই কম্পোনেন্ট নিয়ে কথাবার্তা বলছিলে আর কি, সেখানে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল ক্যালকুলেট করার সময় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, যেটা আমি বলছি আর কি, যে এরকম একটা পি জে প্রাইম
এম প্রাইম, তার সঙ্গে তোমার সাইন থিটা ছিল, পি জে এম ছিল, এরকম একটা টার্ম তোমার এসেছিল। আসলে এইটা অ্যাকচুয়ালি মড এম। দেখো তোমার যে করসপন্ডিং তুমি যখন মানে আগের দিন একদম শুরুতে স্ফেরিক্যাল হারমোনিক্সটা যখন তুমি লিখেছিলে, যে করসপন্ডিং থিটা পার্ট, যেটা থিটা পার্ট থেকে তো পিটা আসছে, এই পিটা কিন্তু তোমার জে আর মড এম, মানে এম এর ভ্যালু +1 বা -1 যাই হোক না কেন, তোমার করসপন্ডিং হচ্ছে ওই অ্যাসোসিয়েটেড লিজেন্ডে পলিনোমিয়াল বা লিজেন্ডে পলিনোমিয়াল একই ভ্যালু হয় আর কি, ঠিক আছে? তো সেখানে আমি আসলে একটা মডেম ছিল, আমি মডেমটা সামাও মিস করে গেছিলাম, এই হচ্ছে ব্যাপারটা। আর এইটা নিয়ে এবার কথাবার্তা তোমার বলতে হতে হবে। তাহলে এবারে এইটা নিয়ে যখন কথাবার্তা বলবে, তখন দেখো যে রেকারশন রিলেশনটা তুমি ইউজ করেছিলে, রেকারশন রিলেশনটা আমি এরকম একটা লিখেছিলাম তোমার সাইন থিটা পি জে এম, এটা ছিল হচ্ছে একটা 1/2j+1 একটা টার্ম ছিল, তার সঙ্গে পি j+1 m+1 লিখেছিলাম একটা, আর একটা হচ্ছে পি j-1, এখানে হচ্ছে m+1 লিখেছিলাম। এটা লিখেছিলাম তো। তাহলে এখানে রেকারশন, কিন্তু এখন এম তো আর আমার এম নয়, এম আমার লাগবে কি, এখানে তো মডেম লাগবে। তার মানে এইটা অ্যাকচুয়ালি মডেম, এইটা মডেম, আর এইটা মডেম। এই মডটা আমি ছামাও মানে আগের দিন দেওয়াটা মিস করে গেছি, ঠিক আছে? আর এবারে যেটা কথা হচ্ছে যে এই জিনিসটা তোমাকে নন জিরো হতে হবে। তাহলে এই জিনিসটা নন জিরো যেতে হলে তুমি যেটা লিখতে পারছো যে এই যে পি জে মডেম প্রাইম, এটা হচ্ছে তোমার ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালের একটা পার্ট আছে, যাকে মানে এটা এখানে এখানে লিখছি না। ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালের একটা পার্ট মানে হচ্ছে তোমার, মানে এই টার্মটা তোমাকে ক্যালকুলেট করতে হবে আর কি। দেখো এবারে যখন তুমি এই সাইন থিটা পি জে মডেমটাকে লিখবে, তাহলে সেটা কি হবে না, পি জে মডেম প্রাইম, এইটা হলো, তার সঙ্গে পড়ে রইল 1/2j+1, এইটা হচ্ছে পি j+1 মডেম +1 প্লাস পি j-1 মডেম +1। এটা এইটা দেখো বেসিক্যালি প্রপোর্শনাল টু হিসেবেই লিখি আর কি, যা আছে আছে। এটা আসলে দুটো টার্ম থাকছে, পি জে মডেম প্রাইম পি j+1 মডেম +1, এটা। আর একটা টার্ম থাকছে পি জে মডেম প্রাইম পি j-1 মডেম +1, একটা টার্ম থাকছে, ঠিক আছে? আর এবারে দেখো জিনিসটা ব্যাপার হচ্ছে যে কখন তোমার এই টার্মগুলো তোমার নন জিরো হবে, সেটা তোমায় দেখতে হবে। তাহলে যেটা কথা হচ্ছে, একটা হচ্ছে জে = j+1 আর জে = j-1, সেটা তোমার প্রথম হতেই হচ্ছে আর কি। তার মানে এই টার্মটা দেখো, এই টার্মটা কখন নন জিরো হবে, তাহলে এই যে টার্মটা, এই টার্মটা কখন নন জিরো হবে, তাহলে দিস টার্ম উইল বি নন জিরো হোয়েন, যেটা হচ্ছে তোমার এখানে জে প্রাইম, সরি এখানে 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 জে প্রাইম, জে প্রাইম, জে প্রাইম। তাহলে প্রথমে হচ্ছে জে প্রাইমটা হচ্ছে j+1 এর সঙ্গে সমান হতে হলো, অর জে প্রাইম মাইনাস জে, সেটা হচ্ছে 1 হতে হলো, অর ডেল্টা জে = 1 হতে হলো। এটা একটা পার্ট। আর কি, আর হচ্ছে অ্যান মড এম প্রাইমটা তোমার হতে হবে মডেম +1, এটা। তাহলে এখান থেকে দেখো তুমি যেটা পাচ্ছ যে মড এম প্রাইম মাইনাস মডেম, দিস হ্যাজ টু বি = 1, এইটা। আর এবারে দেখো মড কথাটার মানেটা কি, মড মানে মড এম মানে হচ্ছে ধরো তুমি এম এর ভ্যালু +2 এম এর ভ্যালু 1 ধরতে, আর এম প্রাইমের ভ্যালু 2 ধরতে, তাহলে 2 - 1 হচ্ছে 1 হতো। এবার কথাটা হচ্ছে তুমি এম এর ভ্যালু অ্যাকচুয়ালি সত্যি সত্যি -1 হতো, আর এম প্রাইমের ভ্যালু হচ্ছে -2 হতো। তাহলে দেখো আমি জাস্ট এখান থেকে দুটো সিচুয়েশন বলছি। দেখো ধরো তোমার এখানে দিচ্ছি, ধরো তোমার
এম এর ভ্যালু হচ্ছে তোমার 1, তা যদি হয় তাহলে মড এম এর ভ্যালু তোমার 1 হলো, আর এম প্রাইমের ভ্যালু ধরো তোমার 2, তাহলে মড এম প্রাইমের ভ্যালু তোমার 2 হলো, মানে মড সবসময় পজিটিভ ভ্যালুটা নেয়। তাহলে এবারে যখন এই দুটো থেকে তুমি যখন মড এম প্রাইম মাইনাস মড এমটাকে করবে, এইটা মানে বেসিক্যালি হচ্ছে, দেখো তোমার জাস্ট সিম্পলি যেহেতু পজিটিভ, এটা এম প্রাইম মাইনাস এমই হলো, এইটা হচ্ছে ডেল্টা এম হলো, সেটা তোমার 1 এর সঙ্গে সমান হলো এটা। আর আবার ধরো তোমার এম এর ভ্যালুটা তুমি জাস্ট নিলে হলো -1, তাহলে এইখান থেকে তুমি মড এম এর ভ্যালু সেই 1ই পাবে, আর এম প্রাইম এর ভ্যালু ধরে নাও লেটস সে -2। আমি বলছি ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি, তাহলে এম প্রাইম ইকুয়াল টু -2 যখন হচ্ছে, তখন মড এম প্রাইম এর ভ্যালু বেসিক্যালি 2 হচ্ছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, যখন তুমি মড এম প্রাইম মাইনাস মড এম বলছো, এইটা 1ই হচ্ছে, এটার মানেটা কি? এটা যখন তুমি করছো অ্যাকচুয়ালি, এবারে এইখান থেকে যখন তুমি অ্যাকচুয়ালি এম প্রাইম মাইনাস এম করছো, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা -2 -1, তাহলে কত হচ্ছে, এটা -1 হচ্ছে, তাই না? তার মানে দেখো, তার মানে যেটা কথা সেটা হচ্ছে এই যে যখন তুমি মানে আর এম, এটা -1, মানে এটা এক সেকেন্ড বলে নি, সরি, এই লাইনটা লিখে দিলে ভালো হতো, এই লাইনটা এক লাইন একটু লিখে নি। এইটাই তোমার তো মডেম, মানে সিলেকশন রুলে তো তুমি জাস্ট যখন ডেল্টা এমটাকে লিখবে, ডেল্টা এমটা কি, এম প্রাইম মাইনাস এম। এবার খেয়াল করে দেখো, এম প্রাইমটা হচ্ছে তোমার বেসিক্যালি -2, মাইনাস অফ এমটা হচ্ছে -1, তাহলে কত হলো বেসিক্যালি, দেখো তোমার বেসিক্যালি -1 হয়ে গেল। তারপরে বোঝার চেষ্টা করো, তাহলে এইখানে যেটা লেখা হয়েছে যে এম প্রাইম মাইনাস এম যদি 1 হয়, তার মানে মড এম প্রাইম মাইনাস মড এম যদি 1 হয়, তার মানে এম প্রাইম মাইনাস এম যেটা বেসিক্যালি ডেল্টা এম, তাহলে সেটা কি, এটা +-1 না? এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক একই রকম, দেখ এটা কোনো অসুবিধা নাই তো। ঠিক একই রকম ভাবে এই টার্মটা কখন নন জিরো হবে, দিস টার্ম, যখন স্যার জে প্রাইম ইজ ইকুয়াল টু জে মাইনাস 1, হ্যাঁ, দিস টার্ম উইল বি নন জিরো। কখন না, হোয়েন ঠিকই বলেছে, একটা হচ্ছে জে প্রাইম ইকুয়াল টু জে -1, তার মানে এইখান থেকে হচ্ছে ডেল্টা যেটা, সেটা তোমার -1 হলো, ডেল্টা যেটা হচ্ছে জে প্রাইম মাইনাস জে, সেটা হচ্ছে তোমার -1 হলো, অ্যান্ড কি, অ্যান্ড নিচটা উপরটা একই রকমের, অ্যান্ড তার সঙ্গে ডেল্টা এমটা সেই একই হবে, +-1 হবে, এটা ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপারটা আর কি। হ্যাঁ, মানে আমি আসলে +1টা পাচ্ছিলাম, -1টা পাচ্ছিলাম না এই জায়গা থেকে, কিন্তু তোমার খেয়াল রাখতে হবে আমার সিলেকশন রুলটা, সিলেকশনে যখন ডেল্টা এম বলি, তখন তো এম প্রাইম মডিউলাস মাইনাস মড এম এটা তো নয়, অ্যাকচুয়ালি বেসিক্যালি এম প্রাইম মাইনাস এম, সেটা ডেল্টা এম, যেটা কিন্তু +-1ই হচ্ছে। সেই জন্য যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে তোমার মানে ফর পিওর rotational spectroscopy or for microspectroscopy, সিলেকশন রুল কি, দেখো আমরা শুধু হয়তো ডেল্টা জে ইকুয়াল টু +-1 এটুকুই বলি, তার সঙ্গে কিন্তু খেয়াল রাখতে হবে ডেল্টা এম হচ্ছে 0 +-1, তাহলে এইটা একসাথে হচ্ছে তোমার বেসিক্যালি সিলেকশন রুল। এবারে আমার দেখো, বিএসসি তে যখন তুমি পড়েছিলে ইন্টেন্সিটি নিয়ে সেইভাবে মানে মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলের যে ট্রানজিশন প্রবলেম, সেইটা নিয়ে কোনো কথাবার্তা বলা হতো না, শুধুমাত্র তুমি ফ্রিকোয়েন্সি মানে কোন ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা হচ্ছে সেটা নিয়ে তুমি ইন্টারেস্টেড ছিলে। তার জন্য তো ডেল্টা এমটা তোমার 0 কি +-1 তোমার কিছু জানার দরকার নেই, কারণ এনার্জিটা এম এর উপর নির্ভর করে না, এনার্জিটা শুধুমাত্র জে এর উপর নির্ভর করে। সেই জন্য পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে তুমি সিলেকশন রুলটা ডেল্টা জি ইকুয়াল টু +-1 এইটুকু বলেই তুমি ছেড়ে দিয়েছিলে। কিন্তু অ্যাকচুয়ালি সিলেকশন রুল, কারণ ওয়েভ ফাংশনটা কিন্তু জে এবং এম এর উপর নির্ভর করে, তাহলে সিলেকশন রুল তো ঠিক করে দেবে যে ইনিশিয়াল যে স্টেটের যে কোয়ান্টাম নাম্বারগুলো আর ফাইনাল স্টেটের যে কোয়ান্টাম নাম্বারগুলো তাদের মধ্যে সম্পর্ক। তাহলে ওভারঅল সিলেকশন রুলটা কিন্তু শুধু ডেল্টা জি ইকুয়াল টু +-1টা ঠিক না, তার সঙ্গে ডেল্টা জি ইকুয়াল টু
তোমার সরি ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান এর সঙ্গে সঙ্গে ডেল্টা এম ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান, এই দুটো কিন্তু তোমার লাগবে। ঠিক আছে, পরিষ্কার? আর তুমি যদি জেড পোলারাইজ লাইট নাও তখন ডেল্টা এমটা জিরো, আর এক্স বা ওয়াই পোলারাইজ লাইট নাও তাহলে তাহলে হচ্ছে তোমার ডেল্টা এমটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। আর যদি তুমি একটা ডিপোলারাইজ লাইট নাও, অর্থাৎ তুমি যদি ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সমস্ত কম্পোনেন্ট গুলি কনসিডার করো, এক্স ওয়াই জেড সবই কনসিডার করো, তাহলে কিন্তু ডেল্টা যে প্লাস মাইনাস ওয়ান এর সাথে সাথে হচ্ছে ডেল্টা জে ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান, এটা হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আর আরেকটা জিনিস তো আমি আগে অলরেডি বলেছি, সেটা মানে আগে উল্লেখ করেছি, তো আরেকবার একটুখানি বলে নিই, সেটা খেয়াল করে দেখো যে তুমি যখন সকাল ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটাকে ক্যালকুলেট করছিলে, একটা মিউ অ্যাভারেজ সেই ভ্যালুটা কিন্তু বাইরে বেরিয়ে চলে যাচ্ছিল, তাই তো? তার মানে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে দ্য মলিকুল মাস্ট হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। এটা থাকতেই হচ্ছিল, এটা না হলে সবই গেল। পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, দ্যাট ইজ দ্য মলিকুল মাস্ট বি পোলার। পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে। এখান থেকে কিন্তু আমি কখনো বলছি না এটা একটা ট্রানজিশন, মানে তার একটা কি বলবে ইনডিউস ডাইপোল মোমেন্ট থাকতে হবে, তা কিন্তু না, কিন্তু একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে। ঠিক আছে, সেটাকে মাথায় রাখবো। মানে মলিকুলটা অবশ্যই পোলার হতে হবে। সেখান থেকে যে বাকি যে জিনিসপত্রগুলো আছে, ধরো একটা তুমি হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুল, যে কারণে তোমার মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে, তারপরে স্ফেরিক্যাল টপ মলিকুল তার মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে, এগুলো তুমি জানো আর কি। মানে ধরো আমি মানে ধরো এই হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুল, মানে এটা কিছুই না, এগুলো জানো তুমি, তবে একটুখানি বলে নিচ্ছি। হোমোনিউক্লিয়ার ডায়াটমি মলিকুল, এক্ষেত্রে এটা মিউটা জিরো হয়ে যায়, সেই জন্য এটা মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হয়। ইনঅ্যাক্টিভ হয়। তারপর ধরো স্ফেরিক্যাল টপ মলিকুল, হ্যাঁ, যার ক্ষেত্রে মিউটা অবশ্যই জিরো, সেও তোমার মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে। মানে এই দুটো নেসেসারিলি তুমি বলে দিতে পারছো। এছাড়া ধরো আরো যে বিভিন্ন রকমের মলিকুল হয়, যেমন ধরো তোমার সিমেট্রিক টপ মলিকুল। সিমেট্রিক টপ মলিকুল কখনো ডাইপোল মোমেন্ট শূন্য, কখনো শূন্য নয়। আর অ্যাসিমেট্রিক টপ মলিকুল, তার ডাইপোল মোমেন্ট হচ্ছে সবসময় নন জিরো। হ্যাঁ, সেখানে সে পোলার এবং সে সবসময় মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে। তাহলে এই ধরনের কিছু ইনফরমেশন, সেটা আমি সিলেকশন রুলটাই এখানে জাস্ট বললাম। এবারে যখন আমরা সব এগুলো করবো না, মানে তোমার মানে মলিকুলার স্পেকট্রোস্কোপিটা যখন ডিটেলে পড়বো, তখন আবার এই বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ভালো করে কথাবার্তা বলবো। তা দেখো, মানে আগের দিনের ডাউটসটা তোমার পুরোপুরি ক্লিয়ার হলো কিনা? আগের দিনে তো ক্লাস নোটটা তোমার কাছে আছে, তার সঙ্গে এই জায়গাটা তুমি একটু ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি আর একটা সিলেকশন রুল করি, এবং তারপরে কয়েকটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেবো। এবারে যখন অ্যাকচুয়ালি সত্যি সত্যি স্পেকট্রোস্কোপিটা পড়ো, আমি তো আসলে টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি তার কনটেক্সটে কথাবার্তা বলছি। এখানে আবার সব কথাবার্তা বলে নিলে আমরা বেশি এগোতে পারবো না, কারণ আমাদের বিজ্ঞানের পারটারবেশন থিওরিটা এখনো বাকি আছে। তারপর আমরা স্পেকট্রোস্কোপি বা অ্যাটমিক স্ট্রাকচার এইগুলোকে ইউজ করবো। আমি মানে মলিকুলার স্পেকট্রোস্কোপিতে যে আগের দিনে আমি যে ফেরমি গোল্ডম্যান মানে ফার্স্ট অর্ডার যে পারটারবেশন থিওরি আর কি, বা লিনিয়ার পারটারবেশন থিওরি, সেটাকে করার পরে তুমি ফেরমি গোল্ডেন রুল বলে একটা রুল পেয়েছিলে, যে রুল থেকে তুমি অ্যাকচুয়ালি রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি ক্যালকুলেট করছিল ফ্রম এমএস থেকে এমএস, অর্থাৎ ডিপিএমএন বাই ডিটি এটাকে ক্যালকুলেট করেছিল। এবং সেখানে তুমি দেখেছিলে একটা ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল বলে একটা ব্যাপার আছে। এই ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা কোন কন্ডিশনে জিরো হচ্ছে বা জিরো হচ্ছে না, সেই মতো করে তুমি বলতে পারবে যে ওই পার্টিকুলার ট্রানজিশনটা স্পেকট্রোস্কোপিক্যালি ফরবিডেন না অ্যালাউড, ইত্যাদি ইত্যাদি। এবারে এই যে এই স্পেকট্রোস্কোপিক্যালি ফরবিডেন না অ্যালাউড, সেটাকে তুমি কিভাবে বুঝছো না, সেটা তুমি বুঝছো হচ্ছে যে ইনিশিয়াল যে স্টেটটা, কোয়ান্টাম স্টেটটা, আর ফাইনাল যে কোয়ান্টাম স্টেট, তাদের যে কোয়ান্টাম নাম্বারগুলোর মধ্যে একটা সম্পর্ক, যে সম্পর্কটা অ্যাকচুয়ালি তোমায় ঠিক করে দেবে যে কোন একটা পার্টিকুলার ট্রানজিশন অ্যালাউড কি অ্যালাউড নয়, এবং সেটাই তোমার থেকে সিলেকশন রুল। এবার সেই ধরনের কিছু সিলেকশন রুল আমরা বেসিক্যালি ডিরাইভ করছিলাম। তাহলে রোটেশন পিওর রোটেশন স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি সিলেকশন রুলটা আমরা আগের দিনে মেইনলি করেছি, সেখানে একটুখানি কনফিউশন তৈরি হয়েছিল। হ্যাঁ, আমি সেই কনফিউশনটা সলভ করে দিলাম। তাহলে এখন নেক্সট যে কাজটাকে করবো সেটা হচ্ছে সিলেকশন রুল
for IR or vibrational spectroscopy under linear simple harmonic oscillator model. মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল, সেই মডেলে আইআর স্পেকট্রোস্কোপি তার সিলেকশন রুল বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি তার সিলেকশন রুলটাকে বুঝতে চাইছি। মানে পরে তুমি দেখবে যে অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক অসিলেটর মডেল দিয়ে তুমি ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারছো না, তখন তোমাকে একটা অ্যানহারমোনিক অসিলেটর মডেল, তার একটা স্পেশাল কেস হচ্ছে মোর্স অসিলেটর মডেল নিয়ে কথাবার্তা বলতে হবে। মোর্স অসিলেটর মডেল নিয়ে যদি তুমি কথাবার্তা বলো তাহলে সিলেকশন রুলটা এইমাত্র করে পাল্টে যাবে আর কি। কেন পাল্টাবে, কিভাবে পাল্টাবে, সেগুলো তো আমরা আস্তে 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 দেখবো। আচ্ছা, তো স্টার্ট উইথ আমাকে কিভাবে শুরু করতে হবে? আমরা প্রথমেই হচ্ছে যে আলটিমেটলি ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা তো ক্যালকুলেট করতে হবে। ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে গেলে তোমার বেসিক্যালি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট যে ওয়েভ ফাংশনস গুলো আর কি, বা কোয়ান্টাম স্টেট গুলো, তার কিছু ইনফরমেশন আমার দরকার। এবার এখানে যে সিস্টেমটা বা যে মডেলটাকে কনসিডার করেছি সেটা বেসিক্যালি তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। তাহলে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেলের জন্য তোমার সকল ওয়েভ ফাংশনস বা তার কিছু প্রপার্টি এবং তার করসপন্ডিং রিকারশন রিলেশন এইটা আগে একটুখানি বলে দিই। তো দেখো, ফর linear simple harmonic oscillator, the normalized wave function is given as wave function is given as কি সেটা? তুমি এক কাজ করো, এই যে কোয়ান্টাম নাম্বারটা সেটা এনও লিখতে পারো, ভিও লিখতে পারো। আমি ধরো ভি লিখছি। আচ্ছা, সেই ওয়েভ ফাংশনটা ধরে না তোমার এক্স এর উপরে ডিপেন্ড করছে। আর এর ফর্মটা কি হয় না, একটা নর্মালি এখানে কনস্ট্যান্ট তোমাকে রাখতে হয়, তারপরে যেটা রাখতে হয় সেটা হচ্ছে একটা হারমাইট পলিনোমিয়াল রাখতে হয় তোমার আলফা ইন্টু এক্স, আর তার সঙ্গে একটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 তোমায় রাখতে হয়। হ্যাঁ, যেখানে আলফাটা সেটা হচ্ছে বেসিক্যালি রুট ওভার অফ কে মিউ বাই এইচ কস। হ্যাঁ, এটা রুট ওভার অফ কে মিউ বাই এইচ কস, সেটা হচ্ছে তোমার আলফা করসপন্ডিং ভ্যালুটা। আলফার এক্সপ্রেশনটা হচ্ছে তোমার এইটা। এবার কে সমান যেহেতু মিউ ওমেগা স্কয়ার, এটা তুমি চাইলে হচ্ছে মিউ ওমেগা বাই এইচ কস এরকম ভাবে তুমি রাখতে পারো। আচ্ছা, আর এনভিটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, তার এক্সপ্রেশন আমার কোনোভাবে লাগবে না বলে আমি আর লিখছিও না। সেটা যখন এসএইচও প্রবলেম পড়া হবে তখন তার নর্মালাইজেশন কনস্ট্যান্টটা তুমি বের করে নিতে পারবে। এনভি হচ্ছে তোমার নর্মালাইজেশন কনস্ট্যান্ট। নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, এবারে এইচ ভি রুট ওভার অফ আলফা সে বেসিক্যালি হারমাইট পলিনোমিয়াল। এইচ ভি সাফিক্স হচ্ছে রুট ওভার অফ আলফা ইন্টু এক্স। এটা হচ্ছে তোমার সকল হারমাইট পলিনোমিয়াল, তারও একটা পার্টিকুলার এক্সপ্রেশন আছে। এটা ওই এসএইচ প্রবলেম যখন সলভ করা হবে তখন ভালো করে বোঝা যাবে। পলিনোমিয়াল, ঠিক আছে। এইচ ভি রুট ওভার অফ আলফা এক্স, সেটা বেসিক্যালি তোমার হচ্ছে হারমাইট পলিনোমিয়াল, ঠিক আছে। আর এবারে দেখো, এই যে হারমাইট মানে আসলে আমাদের সিলেকশন রুল বের করতে গেলে না যেটা লাগবে সেটা বেসিক্যালি হচ্ছে রেকারশন রিলেশনটা। হারমাইট পলিনোমিয়াল দিয়ে যে রেকারশন রিলেশনটা সেটা হচ্ছে, শুধু আমি বলে দিচ্ছি। তবে এনভির একটা এক্সপ্রেশন আছে, হ্যাঁ, সেটা সব জানো, 1 কত টু টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, তারপরে এইসব জিনিসপত্র আছে আর কি। এবারে হারমাইট পলিনোমিয়াল সে তারও ফর্মটা কেমন করে বের করতে হয়, ভি এর ভ্যালু যদি 0 1 2 3 ইত্যাদি বলে দেওয়া আর কি, সেগুলো তোমার আছে। সেগুলো আমি আর আমার লাগবে না বলে আমি জাস্ট এটা নিয়ে আলোচনা করছি না। যেটা লাগবে সেটা হচ্ছে রেকারশন রিলেশনটা। মানে হারমোনিক পলিনোমিয়াল যে রেকারশন রিলেশনটা সেটা এরকম দেখতে। তো তুমি রুট ওভার অফ আলফা এক্স যাই বা কিছু একটা লিখলে, একটা যাই এইচ ভি যাই, মানে অ্যাজ ইফ জানো রুট ওভার অফ আলফা এক্স তুমি যাই ভেবেছো এটা, এটা। আচ্ছা দেখো, এইখানে হারমোনিক পলিনোমিয়াল যদি ভি থাকে, এইটাকে তুমি লিখতে পারো ভি এইচ ভি মাইনাস 1 যাই, মানে যে আর্গুমেন্টটা থাকবে সেইটা, প্লাস
একটা হাফ থাকছে এইচ হারমোনিক পলিনোমিয়াল ভি প্লাস ওয়ান থাকছে, যেখানে আর্গুমেন্ট যেটা আছে সেটা তোমার আছে। দিস ইজ দ্য রেকারশন রিলেশন। মানে এটা তুমি যদি মানে এক্স ভাববে, তাহলে এক্স যাই ভি এক্স ইকুয়াল টু ভি এইচ ভি মাইনাস ওয়ান এক্স প্লাস হাফ এইচ ভি প্লাস ওয়ান এক্স। মানে তুমি আর্গুমেন্টটা যা নেবে তার মতো করে তুমি রিকারশন রিলেশনটা এরকম ভাবে পেয়ে যাবে। এইটা তোমাকে মাথায় রাখবে। আচ্ছা, আর এবার দেখো একটা জিনিস, যে তুমি যখন ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা ক্যালকুলেট করবে, হ্যাঁ, আচ্ছা আমি লিখে নিই যে এখন তোমাকে ধরো ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা ক্যালকুলেট করতে হবে। ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল এটা আমি একদম সরাসরি এইটুকুই শুধু বলছি, মানে তোমার একদম রেট অফ ট্রানজিশন ডিপি এম এন বাই ডিটি সেখান থেকে শুরু করছি না, একদম শুধুমাত্র ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা আমি দেখছি আর কি। সেটা কি বলা হচ্ছে না, বেসিক্যালি এইটা দেখো তোমার মিউ এম এন, এটা কি তোমার বেসিক্যালি একটা, ধরো মানে অন্যভাবে বলতে গেলে একটা এম এস মানে ফাইনাল স্টেট আছে, তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট অপারেটরটা আছে, আর যে স্টেট থেকে ট্রানজিশনটা করবে সেটা ধরা যায়। মানে এটা সাই এন লিখতে পারো, সাই এম লিখতে পারো, সেটা বেশি করে তোমার একই জিনিস। মানে বেসিক্যালি এরকম একটা জিনিস তোমাকে বের করতে হবে। আর এবারে এটা কথা হচ্ছে যে এই যে তোমার মিউটা মিউটা কার কার ফাংশন, মিউটা বেসিক্যালি এটা তো ইলেকট্রিক, মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাই তো? মানে মিউটা হচ্ছে তোমার বেসিক্যালি, এটাকে তুমি বলো সেটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট না, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। আচ্ছা, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হচ্ছে এইটা। দেখো এই যে ইলেকট্রিক ডাইপোলটা কার কার উপরে নির্ভর করতে পারে, তুমি যখন একটা মলিকুল কনসিডার করছো তার যেমন নিউক্লিয়ার জিওমেট্রির উপরে নির্ভর করে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বের উপরে নির্ভর করে। ওকে বুঝতে হবে যে ইলেকট্রিক মানে বেসিক্যালি যখন তুমি ডাইপোল মোমেন্টটাকে দেখো, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এটা চার্জ ডিস্ট্রিবিউশনের উপরে নির্ভর করবে। চার্জ ডিস্ট্রিবিউশনটা কি, মানে ইন্টারনিউক্লিয়াস সেপারেশন তার উপরেও নির্ভর করবে, অ্যাট দ্য সেম টাইম যে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনিকের দূরত্ব তার উপরেও নির্ভর করবে। যেমন এটাকে আমি লিখছি যে আর আই আর তার বেসিক্যালি ফাংশন, যেখানে আর আইটা হচ্ছে তোমার ইলেকট্রনের কোঅর্ডিনেট, আর ক্যাপিটাল মানে যেটা আর আর কি, সেটা বেসিক্যালি ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য নিউক্লিয়াস বা ইন্টার নিউক্লিয়াস সেপারেশন, এরকম ভাবে তুমি ভাবতে পারো আর এটা হচ্ছে জিনিসটা। এটা মানে যেখানে এটা বলে নিই, ক্যাপিটাল আরটা হচ্ছে তোমার সেইভাবে মানে ইনস্ট্যান্টিনিয়াস, সবচেয়ে ভালো এটা এক কাজ ইন্টারমলিকুলার সেপারেশন লিখতে পারি, সেটাই ভালো হবে। এটা হচ্ছে তোমার ইন্টার নিউক্লিয়ার সেপারেশন, সেপারেশন আর আর আইটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রন, পজিশন অফ দ্য ইলেকট্রন, ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রন, ঠিক আছে? আর এবারে দেখো, এবারে তুমি তো এখানে মিউটাতে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যদি হয় তাহলে এই যে সকল ধরো ইনিশিয়াল স্টেটটা, এটা তুমি লেটসে সাই এনই বলো, ধরো ইনিশিয়াল স্টেট এন স্টেট থেকে ধরো এম স্টেটে ট্রানজিশন করছে, এরকম করে তুমি ধরো, তো সাই এনটা সেটা কি হবে, সেখানে দেখো তোমার দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে তোমার এই ধরো তুমি ফর দ্য টাইমিং ধরে নাও যে মলিকুলটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে ডিফারেন্ট ভাইব্রেশনাল লেভেলে আছে, তাহলে মলিকুলটা যদি গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলে থাকে, তাহলে এই যে ওভারঅল যে ওয়েভ ফাংশনটা সেটা এই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট সেইটা ইনটু তোমার এই মানে ধরো করসপন্ডিংলি সাই এনটা হচ্ছে আমি এইভাবে লিখছি, মানে সাই এটা ভি এর উপর নির্ভর করে ইনিশিয়াল স্টেটটা, এটা ভি ভাইব্রেশনাল, এইটা মানে বেসিক্যালি এইটা হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট ওয়েভ ফাংশন।
আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ভাইব্রেশনাল স্টেট ওয়েভ ফাংশন। ভাইব্রেশনাল স্টেট ওয়েভ ফাংশন, হ্যাঁ, এটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট ওয়েভ ফাংশন, এটা ভাইব্রেশনাল স্টেট ওয়েভ ফাংশন। আসলে ধরে নিচ্ছি যে মলিকুলটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে কোনো একটা স্পেসিফিক ভাইব্রেশনাল লেভেল আছে। আসলে ব্যাপারটা একটুখানি বলি যে দেখবে যখন তুমি না পুরো একটা ট্রানজিশন বা ইত্যাদি কনসিডার করো, হ্যাঁ, ধরে নাও একটা এইটা একটা, আর মানে ইলেকট্রনের জন্য না পোটেনশিয়াল এনার্জি সারফেসটা এরকম টাইপের দেখতে হয় আর এটা, হ্যাঁ। আর একটা এক্সাইটেড স্টেট ধরো তোমার বেসিক্যালি ধরো এরকম টাইপের দেখতে হয়, এটা ধরো গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট। এটা ফটোকেমিস্ট্রি বা ইত্যাদি ক্ষেত্রে দেখবে এরকম দেখবে, একটা স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট এই ধরনের দেখবে, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, এটা এটা এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, ইলেকট্রনিক স্টেট। আর এবার যদি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি হতো তাহলে এই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের যে কোনো একটা ভাইব্রেশনাল লেভেল থেকে এই এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে কোনো একটা ভাইব্রেশনাল লেভেলে ধরো যেত না। আচ্ছা, আমি যেটা কথা হচ্ছে যে এই যে পোটেনশিয়াল এনার্জি সারফেসটা এঁকেছি এটা একটা মোর্স অসিলেটর টাইপের আর কি। এবার হারমোনিক অসিলেটর মডেল মানে হচ্ছে তোমার বেসিক্যালি এই যে জায়গাটা প্রায় হারমোনিক অসিলেটি মানে হারমোনিক আর কি, মানে এই যে জায়গাটা আমি এই জায়গাটা নিয়ে বেসিক্যালি মাথা ঘামাবো। আর এই পোটেনশিয়াল এনার্জি সারফেস আমি এইরকম ভাবে আঁকলাম, এটাই হচ্ছে অ্যাকচুয়াল। কিন্তু হারমোনিক অসিলেটর মডেল যদি তুমি কনসিডার করো তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে কিছুটা এই ধরনের দেখতে, তাই না? মানে এই ধরনের তোমার ধরো দেখতে, হ্যাঁ। আর এবারে তুমি তো শুধু ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি করছো, দেখো যদি তুমি ইউভি ভিজিবল রিজিয়নের লাইট দিতে তাহলে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট থেকে এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে চলে যেত, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারে চেঞ্জ হতে পারে। কিন্তু তুমি এখানে কি কনসিডার করছো? এখানে বেসিক্যালি তুমি কনসিডার করছো যে পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি, যেখানে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট থেকেই হচ্ছে এই বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলের মধ্যে তোমার বেসিক্যালি ট্রানজিশনটা করতে পারে। সেই জন্য যে ওভারঅল এই যে করসপন্ডিং ওয়েভ ফাংশন যে জায়গা থেকে ট্রানজিশনটা ঘটছে সেইখানে কিন্তু তোমাকে প্রথমে বুঝিয়ে দিতে হবে এটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের মধ্যে আছে, আর ভাইব্রেশনাল লেভেলটা একটা পার্টিকুলার কোয়ান্টাম নাম্বার লেসে ভি দিয়ে গভর্ন হচ্ছে। আর একই রকম ভাবে ধরো ফাইনাল স্টেটটা যদি তুমি বলো, ফাইনাল স্টেট এখানে আমি যেটা সাই এম যেটা লিখেছি আর কি, সেটা কিভাবে তুমি লিখতে পারো, আবার সেই তুমি অ্যাকচুয়ালি গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটেই আছো এটা, কারণ তুমি অ্যাকচুয়ালি এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে কিন্তু চলে যাওনি। এই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে থেকেই হচ্ছে একটা ভাইব্রেশনাল লেভেল থেকে আরেকটা ভাইব্রেশনাল লেভেলের ট্রানজিশনটা হচ্ছে। কিন্তু ভাইব্রেশনাল লেভেলটা কি হবে না, অন্য একটা কোয়ান্টাম নাম্বার ভি মানে সাই ভি প্রাইম, এইখানে ভাইব্রেশনাল এইটা তুমি লিখলে আছে। তো দেখো এইখানে ভি ভি প্রাইম একটা ভাইব্রেশনাল লেভেল থেকে আর একটা ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশন হচ্ছে, সেটা ভি আর ভি প্রাইম দিয়ে তুমি বুঝতে পারছো কিন্তু আমি সেম ইলেকট্রনিক স্টেটের মধ্যেই আছি। আর এখানে একটা জিনিস একটুখানি বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে তুমি যে এই যে ওভারঅল ওয়েভ ফাংশনটাকে প্রোডাক্ট সেপারেবল ফর্মে লিখতে পারলে, তার মানে তুমি বেসিক্যালি এখানে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটাকে কাজে লাগিয়েছো, ঠিক আছে? তো তাহলে এখানে যেটা মানে 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 উই হ্যাভ written the overall wave function as multiplicatively separable। আর এখানে তোমার আটটা প্লট করছি, এদিকে তোমার বেসিক্যালি ইলেকট্রনিক এনার্জি যে ফাংশন অফ নিউক্লিয়ার জিওমেট্রি আমি প্লট করেছি ডায়াটমিক মলিকুলের জন্য পোটেনশিয়াল এনার্জি সারফেসটা এরকম দেখে। তাহলে কি বললাম, উই হ্যাভ রিটেন দ্য ওভারঅল ওয়েভ ফাংশন অ্যাজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। তার মানে কি, দিস মিনস we have assumed that Born, Oppenheimer approximation is valid। এখানে বিও অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড, মানে আমি এখানে মানে অ্যাজিভ ভাবছি যে ইলেকট্রনিক ট্রানজিশনটা এত কুইকলি হচ্ছে ডিউরিং ইলেকট্রনিক ট্রানজিশন ভাইব্রেশনাল যে যে চেঞ্জটা আর কি সেটা খুব 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 কম হয়।
তো এখানে বিও অ্যাপ্রক্সিমেশনটা তুমি অ্যাকচুয়ালি কাজে লাগিয়েছে। বিও অ্যাপ্রক্সিমেশনটা কি কিছুটা তোমার জানা আছে, আমি পরে এই বিও অ্যাপ্রক্সিমেশনটা আরো ডিটেলে একটা ফুল ক্লাস আছে নিতে পারবো। তাহলে এবারে ফিরে আসি। আচ্ছা, ফিরে আসার আগে আরেকটা কথা বলে নিই। আর আরেকটা ব্যাপার দেখো, তাহলে এইটা একটা যেমন পার্ট, তাহলে আমি যে এই যে ইনিশিয়াল স্টেট ওয়েভ ফাংশন এবং ফাইনাল স্টেট ওয়েভ ফাংশনটা কেমন করে লিখবো সেটা যেমন বললাম, অ্যাট দ্য সেম টাইম দেখো এই যে তোমার ডাইপোল মোমেন্টটা তুমি লিখেছো না মিউ, যেটা বেসিক্যালি তোমার একটা ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রন তার ফাংশন এবং ইন্টারনিউক্লিয়ার সেপারেশন তার ফাংশন, এটা যখন তুমি লিখছো। আর এবারে একটা জিনিস দেখো যে এখানে এই ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা পাল্টালে কিন্তু ডাইপোল মোমেন্টটা পাল্টাবে। মানে ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা যদি পাল্টায় তাহলে কিন্তু ডাইপোল মোমেন্টটা কিন্তু তোমার করসপন্ডিংলি পাল্টাবে। হ্যাঁ, মানে ব্যাপারটা কিরকম, যে ধরো তুমি একটা HCl মলিকুল তুমি কনসিডার করেছো, আর HCl মলিকুল ইকুইলিব্রিয়াম বন্ডের থেকে ডাইপোল মোমেন্ট ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম বন্ডের থেকে যদি একটুখানি লম্বা করে তাহলে ডাইপোল মোমেন্ট বেড়ে যাবে, ছোট করলে ডাইপোল মোমেন্ট কমে যাবে, এটা যেমন সত্যি। আবার উল্টো দিকে ধরো তোমার যদি ওই জিনিসগুলোকে দেখো, ধরো মানে কার্বন ডাইঅক্সাইড বা এই টাইপের মলিকুল, তারা হয়তো ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে ডাইপোল মোমেন্টটা শূন্য, কিন্তু যখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তোমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তার ভাইব্রেশনটা হচ্ছে পার্টিকুলার অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড বা বেন্ডিং মোড, তাদের ক্ষেত্রে তোমার ডাইপোল মোমেন্ট আবার জেনারেট করে যেতে পারে। সেই জন্য আমি যে এইখানে যে ডাইপোল মোমেন্টটা লিখছি, ডাইপোল মোমেন্ট এখানে আরটা কিন্তু চেঞ্জ করতে পারে। তাহলে আরটা কি না, ইকুইলিব্রিয়াম পজিশনে তার একটা ভ্যালু আছে, এবার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যখন ডিসপ্লেসমেন্ট হবে তার মতো করে কিছু চেঞ্জ হবে। তুমি এক কাজ করো, এইটাকে তুমি টেলর সিরিজ এক্সপানশন হিসেবে লিখতে পারো। তার মানে এই আরআই গুলো যদি ইলেকট্রনিক কোঅর্ডিনেট, আমি কিছু পাল্টাচ্ছি না, তাহলে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি তার যদি ভ্যালু এটা হয়, তার সঙ্গে কি থাকবে প্লাস হচ্ছে তোমার এই আর এর চেঞ্জের জন্য মানে ডেল মিউ বাই ডেল আর কোথায় না, যখন আরটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম পজিশনের খুব কাছে, আর ইকুইলিব্রিয়াম ইনটু আর এর চেঞ্জটা কতটা সেইটা। আচ্ছা, আর এর চেঞ্জটাকে কি দিয়ে লেখে না, বেসিক্যালি তোমার এক্স দিয়ে লিখতে পারো তুমি। হ্যাঁ, মানে এক্সটা মানে হচ্ছে বেসিক্যালি, মানে আমি এটা বলতে চাইছি এক লাইন লিখে দিয়ে না পরে দিচ্ছি, এটা বেসিক্যালি কি আর এর চেঞ্জটা, আর আর এর চেঞ্জটা কি, আর এর চেঞ্জটা হচ্ছে তোমার বেসিক্যালি ডেল্টা আর বলতে পারো, বা আর মাইনাস আর ইকুইলিব্রিয়াম, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি চেঞ্জটা এইটা। তারপরের টার্মটা কি হবে, 1/2 ফ্যাক্টোরিয়াল ডেল টু মিউ বাই ডেল আর স্কোয়ার, যখন কিনা আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম ইন্টু আর মাইনাস আর ইকুইলিব্রিয়াম তার স্কোয়ার তার ডট ডট ডট, এরকম ভাবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টেলর সিরিজ এক্সপানশন। স্যার বলো। বলছি স্যার, এই ক্ষেত্রে আমরা কি মানে স্যার ওই মানে ডাইপোল মোমেন্টে কি মানে স্যার ওই আর ইকুইভ্যালেন্টে আমরা বার করছি, মানে ক্যালকুলেট করতে চাইছি, মানে ওই জন্যই কি মানে না, মানে মানে ইকুইলিব্রিয়াম পজিশনে এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এবারে যখন ভাইব্রেশন হয়, তুমি তো জানো যে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি রেসপন্স করতে গেলে ট্রানজিশন ডাইপোল মোমেন্টের চেঞ্জটা তোমাকে দেখতে হয়, মানে বেসিক সরি আমি মানে ইনডিউস ডাইপোল মোমেন্টটাকে দেখতে হয়, ডাইপোলের চেঞ্জটাকে দেখতে হয়। সেখানে এই এই প্রথম পার্টটা হচ্ছে যদি ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে থাকো তাহলে তার ডাইপোল মোমেন্টটা কতটা, মানে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে তার ডাইপোল মোমেন্ট কত, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট মানে অবশ্যই মানে ইয়ে ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট অ্যাট ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, এটা ঠিক আছে। তো এবারে যখন ধরো একটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আছে, এবার যখন সে স্ট্রেসড হচ্ছে বা ভাইব্রেট করছে বা কম্প্রেসড হচ্ছে, তাহলে কি আর এর কিছু চেঞ্জ হচ্ছে, তাহলে আর এর চেঞ্জের জন্য ডাইপোল মোমেন্টের চেঞ্জ কতটা হবে। কারণ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হয়, তাহলে তুমি এটাকে খুব আরামসে টেলর সিরিজ এক্সপানশন হিসেবে লিখতে পারবে। হ্যাঁ স্যার, হ্যাঁ এবারে একটা কথা হচ্ছে যে যদি মানে নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম জিওমেট্রি এই মানে আর মাইনাস আর ইকুইলিব্রিয়ামটা এত ছোট যে স্কোয়ার কিউব ইত্যাদি টার্মগুলোকে তুমি জাস্ট নেগলেক্ট করে তুমি এটা লিখতে পারছে, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়াম জিওমেট্রি ডাইপোল মোমেন্ট প্লাস হচ্ছে একটা ডেল মিউ বাই ডেল আর, যেখানে আরটা হচ্ছে আর ইকুইলিব্রিয়ামের খুব কাছে, ইনটু লেসে আমি এখানে জাস্ট বললাম আর মাইনাস আর ইকুইলিব্রিয়াম এক্সটা বললাম, যেখানে তোমার আর মাইনাস আর ইকুইলিব্রিয়াম যে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন সেটা তুমি এক্স হিসেবে এক্সপ্রেস করছি। এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এইটা
তাই এরকম ভাবে তুমি লিখতে পারো অ্যাপ্রক্সিমেট করে আমি হায়ার টার্মগুলোকে নিলাম না। এবারে যদি তোমার ধরো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট আরো বেশি হয়ে যায়, তখন তোমাকে কিন্তু এক্স স্কোয়ার এক্স কিউব ইত্যাদি টার্মগুলোকে নিতে হবে। আমি কিন্তু এসে যে অ্যাপ্রক্সিমেশনের মধ্যে রাখবো, তাহলে আমি ধরেই নেবো যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হয়েছে, তাহলে আমি এইটুকু রাখলাম শুধুমাত্র। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, আচ্ছা, বুঝতে তাহলে পেরেছি। তাহলে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে ডাইপোল মোমেন্ট। আর এই যে পার্টটা, এইটুকু পার্ট, সেটা বেসিক্যালি চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট ডিউ টু ভাইব্রেশন। এটা হচ্ছে তোমার চেঞ্জ ইন, মানে এটা শুধু না, এটা পুরোটা বলাই ভালো, মানে এক্স, মানে এটা আসলে সবটা মিলে আর কি। এই যে পুরোটা, এটা হচ্ছে চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট ডিউ টু ভাইব্রেশন। ঠিক আছে, এটা। তাহলে এখন এই যে আমি যখন ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করব, তখন মিউ এম লাগবে, এন লাগবে, আর মিউ লাগবে, মানে সাই এম লাগবে, সাই এন লাগবে, ইনিশিয়াল স্টেটের ওয়েভ ফাংশন লাগবে, মানে ইনিশিয়াল স্টেটের ওয়েভ ফাংশন লাগবে, ফাইনাল স্টেটের ওয়েভ ফাংশন লাগবে, আর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অপারেটরটা লাগবে। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অপারেটরটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার এই জিনিসটা। তাহলে এবার ফিরে আসি। তাহলে নাও ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল, এটা তাহলে কি হলো? দেখো এইখানে তোমার যে ফাইনাল স্টেটের, মানে এমটা যে ফাইনাল স্টেট, সাই এমটাকে তুমি লিখতে পারছো কি সাই জি ইলেকট্রনিক প্লাস সাই ভি প্রাইম ভাইব্রেশন, এটা হলো। আচ্ছা, এবারে ডাইপোল মোমেন্ট অপারেটরটা হচ্ছে মিউ অপারেটর, যেটা আর আই, এবং ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে যে ডাইপোল মোমেন্ট সেই পার্টটা রইল, প্লাস কি রইল? প্লাস রইল ডেল মিউ বাই ডেল আর, যখন কিনা আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম ইন্টু তোমার এক্স রইল, এইটা তার অপারেটর ফর্মে রাখবে। তাহলে এখানে অপারেটর বেসিক্যালি এক্স অপারেটর, এখানে এক্স হিসেবে রাখলাম। আর তার সঙ্গে কি থাকছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি এটা, আর তার সঙ্গে থাকছে সাই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে আছে, আর সাই ভি ভাইব্রেশনাল আছে, এইটা এই জিনিসটা। তাহলে যা ছিল আমি দেখো জাস্ট ভ্যালুগুলোকে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার এখানে খেয়াল করো, এখানে হচ্ছে এটা যে তুমি এখানে তোমার দুটো টার্ম, দুটো ভাগে তুমি এটাকে ভেঙে নিতে পারো, একটা হচ্ছে এইটা দিয়ে আর একটা হচ্ছে এইটা দিয়ে। তাহলে একটা ধরো এইটা হলো সাই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, সাই ভি প্রাইম যেটা ভাইব্রেশনাল ওয়েভ ফাংশন, তার সঙ্গে ডাইপোল মোমেন্ট অপারেটর অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, এইটা কিন্তু তোমার গ্রাউন্ড ইলেকট্রনিক ওয়েভ ফাংশন কিন্তু ইনিশিয়ালি যে ভাইব্রেশনাল স্টেট যেটা সেইটা, এইটা একটা পার্ট হলো। প্লাস কি থাকছে? প্লাস থাকছে যে পরের পার্টটা সাই গ্রাউন্ড ইলেকট্রনিক, সাই ভি প্রাইম ভাইব্রেশনাল, তার সাথে থাকছে ডেল মিউ বাই ডেল আর, যেখানে কিনা আরটা তোমার আর ইকুইলিব্রিয়ামের খুব কাছে, কিন্তু এক্স থাকছে, কিন্তু সাই ইলেকট্রনিক, সাই ইলেকট্রনিকটা সুপারস্ক্রিপ্ট হিসেবে দেওয়া হয়েছে, সাই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট ওয়েভ ফাংশন কিন্তু সাই ভি ভাইব্রেশনাল। তাকে দুটো টার্ম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই যে প্রথম যে টার্মটা, মানে আমি আচ্ছা এক কাজ করি, আমি সেপারেটলি করি, দেখি এটা ধরো ফার্স্ট টার্ম, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড টার্ম। আচ্ছা ফার্স্ট টার্মটা দেখো কি, আমার ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল নন জিরো হতে হবে। তবে ফার্স্ট টার্মটা প্রথমে দেখি যে কি কন্ডিশনে এটা নন জিরো হয়। ফার্স্ট টার্মটা হচ্ছে দেখো সাই গ্রাউন্ড ইলেকট্রনিক, সাই ভি প্রাইম ভাইব্রেশনাল, মিউ আর আই আর ইকুইলিব্রিয়াম, সাই জি ইলেকট্রনিক, সাই ভি ভাইব্রেশনাল, এইটা। আর এটাকে কেমন করে লিখবে তুমি? আরে খেয়াল করে দেখো, এইটায় তো তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে ব্যাপারটা আসে পুরো। আর তাহলে বাকি যেটা দেখো, তাহলে মানে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি তোমার অলরেডি ফিক্সড যদি তুমি করে দাও,
তাহলে এটা নির্ভর করবে ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রনের উপরে। তার মানে দেখো তোমার যেটা কথা হচ্ছে যে এই যে ডাইপোল মোমেন্ট অপারেটরটা সেইটা কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করছে শুধুমাত্র, কারণ এখানে মানে বন্ড লেন্থটা তো পুরো ফিক্সড হয়ে গেছে, মানে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বা ইকুইলিব্রিয়াম ইন্টার অ্যাটমিক সেপারেশন বা ইন্টার নিউক্লিয়ার সেপারেশন, সেটা তোমার এখানে কনস্ট্যান্ট আর ইকুইলিব্রিয়াম লিখে দেওয়া হয়েছে। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস পজিশনটা কার দরকার না ইলেকট্রনের ইনস্ট্যান্টিনিয়াস পজিশনটা দরকার। তার মানে তুমি যেটা দাঁড়াচ্ছে দেখো যে মিউটা যখন এই ফাংশনটার উপরে কাজ করবে আলটিমেটলি কিন্তু সাই ভাইব্রেশনাল পার্টটা পুরো আলাদা থেকে যাবে, কাজটা করবে বেসিক্যালি কিন্তু তোমার সাই গাউন ইলেকট্রন মানে মানে ইলেকট্রনের গাউন স্টেটের উপরেই কিন্তু সে বেসিক্যালি কাজটাকে করবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে তুমি এইটাকে চাইলে লিখতে পারছো যে যেহেতু সকল এই ডাইপোল মোমেন্ট অপারেটরটা হচ্ছে পুরোটা ইলেকট্রনিক কোঅর্ডিনেট তার উপরে নির্ভর করে, সেইটা যখন তুমি ইন্টিগ্রেট করবে জাস্ট মানে সেপারেশন অফ ভেরিয়েবলের মতো আর কি, যে শুধুমাত্র যে ইলেকট্রনিক পার্ট যেটা এইটা এর উপরে কাজ করবে, আর বাকি যে পার্টটা যেটা বেসিক্যালি তোমার কোনো রকম ভাবেই হচ্ছে ইলেকট্রনের কোঅর্ডিনেটের উপর নির্ভর করে না, সেই যে পার্টটা সাই ভি প্রাইম ভাইব্রেশনাল সাই ভি ভাইব্রেশনাল এটা থাকবে এটা। আর এইটা কি দেখো, এইটা যখন হচ্ছে তোমার এটা জাস্ট ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে জাস্ট দিস ইজ নাথিং বাট অ্যাভারেজ ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট। দেখো এটা হচ্ছে এটা জাস্ট আমি ভাইব্রেশন টাইব্রেশন ভাবছি না, ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে আছে। এইটা হচ্ছে ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট অপারেটর। এবারে তুমি গাউন ইলেকট্রনিক স্টেটে, এটা হচ্ছে গাউন ইলেকট্রনিক স্টেটে যে তোমার করসপন্ডিং যে অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট সেইটাকে রিপ্রেজেন্ট করছে। আর তার সঙ্গে এই যে পার্টটা দেখো, এই পার্টটা দিস ইজ নাথিং বাট তোমার কনেকার ডেল্টা। মানে এখানে মানে একটা ইনিশিয়াল একটা ভাইব্রেশনাল লেভেল আছে, একটা ফাইনাল ভাইব্রেশনাল লেভেল আছে, তাদের মধ্যে যে তুমি এই যে ইন্টিগ্রেশনটাকে করতে দিস ইজ নাথিং বাট কনেকার ডেল্টা এইটা। আর এবারে কথা হচ্ছে এইটা নন জিরো হবে, এইটা তোমার অলওয়েজ জিরো হয়ে যাচ্ছে যখন, আমি অন্যভাবে বলি, যখন ভিটা নট ইকুয়াল টু ভি প্রাইম। তাহলে আমি তো চাই ট্রানজিশন মানে একটা ইনিশিয়াল স্টেট একটা ফাইনাল স্টেট আমি যেতে চাইছি, অর্থাৎ ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারের চেঞ্জ যদি তুমি করো তাহলে প্রথম পার্টটা কিন্তু অটোমেটিক্যালি তোমার জিরো হয়ে যাচ্ছে। তার মানে মানে ভাইব্রেশন মানে স্পেকট্রোস্কোপি যখন তুমি কনসিডার করবে, তুমি তো বলছো একটা ভাইব্রেশনাল লেভেল থেকে আরেকটা ভাইব্রেশনাল লেভেলে যাবে, তাহলে একটা ভাইব্রেশনাল লেভেল থেকে আরেকটা ভাইব্রেশনাল লেভেলে যাওয়া মানেই তো তোমার বেসিক্যালি মানে ভি আর ভি প্রাইম আলাদা, অর্থাৎ ডেল্টা ভি ভি প্রাইম কনেকার ডেল্টা তোমার জিরো হয়ে যাবে, মানে এই পার্টটা বেসিক্যালি তোমার জিরো হয়ে যাচ্ছে, তো এই পার্টটা কোন রকম ভাবে কন্ট্রিবিউট করবে না। তার মানে এটা আমি বলছি যে when we consider vibrational transition, we consider vibrational transition, then this term contributes nothing as ভি প্রাইমটা নট ইকুয়াল টু ভি। তুমি ট্রানজিশন বলছো মানে একটা ভাইব্রেশনাল লেভেল থেকে আরেকটা ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশন তুমি করবে বলছো, তা করলে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই পার্টটা তোমার কিন্তু জিরো দিচ্ছে। আর যদি একই ভাইব্রেশনাল লেভেলে থাকতো ভি ইকুয়াল টু ভি প্রাইম হতো, তাহলে এটা হচ্ছে জাস্ট তোমার বেসিক্যালি ওই গ্রাউন্ড ইলেকট্রনিক্সটাকে অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমি এখানে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হচ্ছে তোমার ট্রানজিশন নিয়ে। ট্রানজিশন যখন কনসিডার করবে ভি আর ভি প্রাইম তো আলাদা হতেই হবে, আর ভি আর ভি প্রাইম আলাদা হয়ে গেলে ফার্স্ট টার্মটা কিন্তু তোমার কোনো রকম কন্ট্রিবিউট করছে না। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল? হ্যাঁ বলো। স্যার এখানে আরআই আর আর ইকুইলিব্রিয়ামটা কি বুঝতে পারছি না। এই যে স্মল আরআইটা হচ্ছে ইলেকট্রনিক কোঅর্ডিনেট, এখানে লিখলাম তো কোথাও একটা মনে হচ্ছে। হ্যাঁ কিন্তু মানে আমরা ওইটাকে সাই বাই ওই এই আরআইটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রন, আর ক্যাপিটাল আরটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, আর ইকুইলিব্রিয়ামটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইন্টারমলিকুলার সেপারেশন। বলে কি বলছো? ওই ভাইব্রেশনের পার্টটাকে আলাদা কি করে করছি? না মানে বেসিক্যালি হচ্ছে এই যে তোমার এটা মানে যে এই দেখো এই যে অপারেটরটা, এই অপারেটরটা এখানে তোমার তো ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ মানে কি, তোমার নিউক্লিয়াসগুলোকে একটা পার্টিকুলার পয়েন্টে তুমি বসিয়ে দিয়েছো। তাহলে এইটা কার উপরে নির্ভর করে ডাইপোল মোমেন্ট অপারেটরটা? ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রন তার উপরে নির্ভর করে। মানে এই যে মিউটা দুটো কোঅর্ডিনেটের ফাংশন তুমি বলেছো, একটা আরআই, আর যখন আরটা যদি ভেরিয়েবল হতো তাহলে তার ফাংশন, কিন্তু এখানে তো আরটা ফিক্স করে দিয়েছো তুমি, বর্ণপেনিমের অ্যাপ্রক্সিমেশন দিয়ে বলো যাই বলো, তোমার এখানে আর ইকুইলিব্রিয়াম লেখা আছে। তাহলে আমি আর চেঞ্জ হলে যে চেঞ্জটা হয় সেটা সেকেন্ড টার্মের মধ্যে রাখা আছে,
আর এই পার্টটা হচ্ছে একদম একদম ইকুইলিব্রিয়াম যে বন্ড লেন্থ আর কি, যখন হ্যাঁ আমাদের একটা কার্বন মনোক্সাইড মলিকুল তুমি কনসিডার করছো, সেখানে একটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আছে, তাহলে সেই ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থে তুমি পুরো সেটাকে ফিক্স করে দিয়েছো, এটাকে ফিক্স করে দিয়েছো। তাহলে মিউটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ ইলেকট্রন তার উপরে নির্ভর করে। তাহলে এবারে দেখো না, তাহলে এই যে করসপন্ডিং অপারেটরটা, এটা কি একটা চার্জ ইনটু ডিসটেন্স এরকম টাইপের একটা থাকে, তো তাহলে চার্জ ইনটু ডিসটেন্স মানে এই যে ডিসটেন্সটা কার বা চার্জ ইনটু পজিশন আর কি, কিউ ইনটু এক্স বা কিউ ওয়াই বা কিউ জেড, তাহলে এক্স ওয়াই জেডটা কি বেসিক্যালি, এক্স ওয়াই জেডটা বেসিক্যালি ইলেকট্রনের কোঅর্ডিনেট, মানে ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা অলরেডি ফিক্সড হয়ে গেছে। তাহলে ইলেকট্রনের কোঅর্ডিনেট যদি হয় তাহলে সেইটা কার উপরে কাজ করবে, কাজ করবে শুধুমাত্র ইলেকট্রনিক ওয়েভ ফাংশনের উপরে কাজ করবে। ভাইব্রেশন ওয়েভ ফাংশনটা তো তোমার এই আর ইকুইলিব্রিয়াম তার উপরে নির্ভর করে, তার উপরে কোনো রকম ভাবে কাজ করতে পারছে না। এখানে আমি দুটো ভাগে আলাদা করে দিচ্ছি এটাকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তোমার ধরো তোমার এইখানে এটা ধরো কথা কথা বলতে এটা এক্স অপারেটর আছে, আর দুটো ফাংশনস আছে, একটা তোমার এক্স এর উপর ডিপেন্ড করে, একটা ওয়াই এর উপর ডিপেন্ড করে। তুমি যখন ইন্টিগ্রেট বা কিছু করছো, তাহলে এক্স ডিপেন্ডেন্ট পার্টগুলো আলাদা হয়ে গেল, আর এক্স ইন্ডিপেন্ডেন্ট পার্টগুলো আলাদা হয়ে যাবে না, এখানে তাই হয়েছে। এটা বেসিক্যালি ভাইব্রেশনাল কোঅর্ডিনেটের উপরে নির্ভর করে, আর এইগুলো কি ইলেকট্রনিক কোঅর্ডিনেটের উপর নির্ভর করে। সেই জন্য তুমি এইটাকে আলাদা করতে পারছো, এটাকে আলাদা করতে পারছো, ঠিক আছে। পরিষ্কার এখন জিনিসটা? হ্যাঁ স্যার। তার মানে দেখো, তুমি যখন ট্রানজিশন নিয়ে ইন্টারেস্টেড তখন ফার্স্ট টার্মের কিছু করার নেই, তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেকেন্ড টার্মটা। তাহলে সেকেন্ড টার্মটা দেখি কি বলছে। সেকেন্ড টার্মটাই অ্যাকচুয়ালি ইন্টারেস্ট। আচ্ছা, সেকেন্ড টার্মটা তোমার যেটা বলছে কি, সাই গ্রাউন্ড ইলেকট্রনিক ওয়েভ ফাংশন ইন্টু সাই ভি প্রাইম ভাইব্রেশনাল, এইটা তোমার এটা ফাইনাল স্টেটটা হলো। আর ইনিশিয়াল স্টেটটা কি হয়েছে এখানে, আচ্ছা এখানে এই অপারেটরটা লিখে দিই, ডেল মিউ বাই ডেল আর, কোথায় না যখন আর ইকুয়াল টু তার সাথে একটা এক্স আছে এইটা, তারপরে কি হলো সাই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট ইন্টু সাই ভি ভাইব্রেশনাল, ঠিক আছে। এই পার্টটাকে এবার একটুখানি দেখতে চাই। আচ্ছা দেখো, তোমার এই যে পার্টটা, এটা ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রনিক ডাইপোল মোমেন্টে ইলেকট্রনিক পার্ট কাপেল করবে। আর এক্সটা কি, এক্সটা হচ্ছে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট ফর দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, অর্থাৎ ভাইব্রেশনের সঙ্গে রিলেটেড। তাহলে এক্সটা হচ্ছে তোমার এই সাই ভাইব্রেশন গুলোকে কাপেল করবে। তার মানে তুমি দেখো এই ডেল মিউ বাই ডেল আর অ্যাট আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম, এটা ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট যেহেতু, মানে ইলেকট্রনিক ট্রানজিশন ডাইপোল মোমেন্ট যেহেতু রিপ্রেজেন্ট করছে, সেটা নির্ভর করবে হচ্ছে তোমার বেসিক্যালি মানে সেটা কাজ করবে হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক ওয়েভ ফাংশনের উপরে, অর্থাৎ সাই গ্রাউন্ড ইলেকট্রনিক ডেল মিউ বাই ডেল আর, যেখানে কিনা আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম খুব কাছে, এইটা কিন্তু সাই গ্রাউন্ড ইলেকট্রনিক, এই একটা পার্ট চলে এলো। কারণ এটা শুধুমাত্র ইলেকট্রনিক কোঅর্ডিনেটের উপরে নির্ভর করে। আর তার সাথে পড়ে রইলে কি একটা না, সাই ভি প্রাইম ভাইব্রেশনাল এক্স সাই ভি ভাইব্রেশনাল, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে জিনিসটা, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি দেখো, যদি গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে থাকে তার করসপন্ডিং ট্রানজিশন ডাইপোল মোমেন্ট, তার অ্যাভারেজ ভ্যালুটা, তার মানে দিস ইজ নাথিং বাট ডেল মিউ বাই ডেল আর, যখন কিনা আর অ্যাভারেজ হবে এটা, এটা বেসিক্যালি হচ্ছে তোমার অ্যাভারেজ ভ্যালু অফ ডেল মিউ বাই ডেল আর, যখন আর কিনা আর ইকুইলিব্রিয়ামের খুব কাছে। মানে আগেরটা ছিল কি, মানে এদিকেও যা স্টেট, এদিকেও যে স্টেট, এদিকেও সেই স্টেট যদি হয়, দিস ইজ নাথিং বাট অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ডাইপোল মোমেন্ট। আর এইখানে অপারেটরটা কি আছে, অপারেটরটা তো মিউ নয়, ডেল মিউ বাই ডেল আর, অর্থাৎ এটা হচ্ছে ডেল মিউ বাই ডেল আর আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম, তার অ্যাভারেজ আর কি। এটাকে তুমি বলতে পারো ট্রানজিশন ডাইপোল মোমেন্ট, সরি এটা হচ্ছে মানে ইনডিউস ডাইপোল মোমেন্ট, মানে আর চেঞ্জের জন্য ডাইপোল মোমেন্টের চেঞ্জটা আছে, সেটা তুমি বলতে পারো যে ইনডিউস ডাইপোল মোমেন্ট। এটা আর বিশেষ হচ্ছে এটা হচ্ছে ইনডিউস ডাইপোল মোমেন্ট। ইনডিউস ডাইপোল মোমেন্ট ইনডিউস ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। আচ্ছা, ইনডিউস ডাইপোল মোমেন্ট মানে কি, মানে দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন ইলেকট্রনিক
বা ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট, ইলেকট্রনিক মানে ইলেকট্রন থেকে আসছে বা ইলেকট্রনিক বলছি আর কি, চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট, এটাই লেখাই ভালো। ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট ডিউ টু ভাইব্রেশন, মানে বন্ড লেন্থের চেঞ্জ ডিউ টু ভাইব্রেশন হচ্ছে, তার জন্য তোমার ইনডিউস ডাইপোল মোমেন্টের যে চেঞ্জ হচ্ছে সেইটা এইটা। আর তার সাথে কি পড়ে থাকছে, তার সাথে পড়ে থাকছে তোমার সাই ভি প্রাইম ভাইব্রেশনাল এক্স সাই ভি ভাইব্রেশনাল এক্স। আচ্ছা, এবারে এই যে টার্মটা কখন নন জিরো হবে দেখো, তাহলে নন জিরো হবে দুটো কারণে। তাহলে যে দিস টার্ম উইল বি নন জিরো হোয়েন, আর এক নম্বর যেটা হচ্ছে ডেল মিউ বাই ডেল আর, তার যে অ্যাভারেজ ভ্যালুটা যখন কিনা আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম, সেইটা তোমার নন জিরো হতে হবে। তার মানে এটা ইমপ্লাই করছে দেয়ার মাস্ট বি এ চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল dipole moment due to ভাইব্রেশন। প্রথমটা এইটা তোমার নন জিরো হতে হবে এটা। আচ্ছা, 2 নম্বর আর কি লাগবে? 2 নম্বর হচ্ছে সেকেন্ড টার্মটা সাই ভি প্রাইম ভাইব্রেশনাল এক্স সাই ভি ভাইব্রেশনাল, দিস হ্যাজ টু বি নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার কি কন্ডিশনে নট ইকুয়াল টু জিরো হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে তুমি এই যে ভাইব্রেশনাল ওয়েভ ফাংশনটা সেটা কেমন করে লেখা যায় দেখো, আমি একটা ছোট করে লিখেছিলাম। একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট থাকে, একটা সকাল তোমার হারমাইট পলিনোমিয়াল থাকবে, একটা ইটু টু মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 থাকবে। তার মানে তুমি এটাকে লিখতে পারো, এটা হচ্ছে একটা, এই দিকটা লিখি, একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট রইল, আর এইচ ভি রুট ওভার অফ আলফা এক্স একটা টার্ম রইল, আর ইটু টু মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 একটা টার্ম রইল, আর এদিকে কি থাকছে না এন ভি প্রাইম এইচ ভি প্রাইম রুট ওভার অফ আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, এটা এখানে এক্স থাকছে। তাহলে এরকম হলো জিনিসটা, ঠিক আছে? দিস শুড বি নট ইকুয়াল টু জিরো। এখানে জাস্ট তোমার সবকিছু হচ্ছে ভি দিয়ে আছে, এটা হচ্ছে ভি প্রাইম দিয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো এবারে যে তোমার এই যখন তুমি ইন্টিগ্রেশনটাকে করছো, মানে আমি যদি একবারে তোমার লিখি জিনিসটাকে এইরকম করে, ধরো তোমার আমি এক কাজ করি, মানে এটাকে না ইন্টিগ্রাল ধরে নাও, এখানে এক্সটা তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, বা ইন্টিগ্রাল অল স্পেস এইভাবে তুমি লিখতে পারো। দেখো, একটা আছে এন ভি প্রাইম, একটা হচ্ছে এন ভি, নরমালাইজেশন কনস্ট্যান্ট করে আমি একসাথে করে দিলাম। আচ্ছা, এবার এইটা গুণ হয়ে গেলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার, এইটা একটা পার্ট আছে, মানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, এখানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার একটা পার্ট আছে, এইটা আছে, ঠিক আছে? এইটা হলো। আর কি আছে তোমার, একটা শেষে একটা ডিএক্স টার্ম তোমার থাকবে, কারণ এখানে তোমার এই যখন এই কি বলে ব্র্যাকেট নোটেশন তুমি লিখেছিলে, এটা অ্যাকচুয়ালি করতে গেলে তোমাকে এটা একটা মানে ইন্টিগ্রেট করতে হবে। এখানে ইন্টিগ্রাল বা অল স্পেস মানে এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি হলো, একটা ডিএক্স হলো। আপনি পড়ে থাকছে কি, পড়ে থাকতে দেখো এইচ ভি প্রাইম একটা পার্ট পড়ে থাকছে রুট আলফা এক্স, এইটা তার সঙ্গে একটা এক্স পড়ে থাকছে, আবার একটা এইচ ভি রুট ওভার অফ আলফা এক্স তোমার পড়ে থাকছে। আসলে আমি এই জায়গাটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, তাহলে এই জিনিসটা হলো, ঠিক আছে এটা। আর এবারে তুমি দেখো যে আমি রেকারশন রিলেশনে এক্স এইচ ভি যদি থাকে তাহলে সেটা কেমন হয়, আমি জাস্ট অলরেডি দেখেছি তোমার। হ্যাঁ, এটা কি দাঁড়াচ্ছে না, এবারে দেখো তাহলে এইটা দাঁড়ালো যেটা, এটা নট ইকুয়াল টু জিরো লিখেছি, দিস হ্যাজ টু বি নন জিরো। আচ্ছা, এবারে কি দাঁড়াচ্ছে, এটা ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এন ভি প্রাইম এন ভি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার, এইটা। আচ্ছা, ডিএক্স তো ঠিক আছে, সেটা পরে দেখছি আমি। তাহলে এইটা থাকছে তোমার এইচ ভি প্রাইম রুট ওভার অফ আলফা এক্স, এটা প্রথম টার্মটা যেমন আছে রইল,
এবারে এক্স ইন্টু এইচ যে পার্টটা দেখো সেইটা রেকারশন রিলেশনে লেখা আছে। এই যেখানে যাই এর জায়গায় তুমি এক্স ভাবো, তাহলে এক্স এইচ ভি এক্স, এটা কি হবে? ভি এইচ ভি মাইনাস এক্স হবে প্লাস হাফ এইচ ভি প্লাস ওয়ান এক্স হবে। তাহলে ইউজিং দ্য রেকারশন রিলেশন তোমার কি হলো? এইটা হলো। তার সামনে যেটা থাকছে সেটা হচ্ছে, আমি কি কি দেখলাম জানো? তোমার প্রথমটা হচ্ছে তোমার একটা ভি এইচ ভি এক্স, সেটা ধরো তোমার বেসিক্যালি মানে এইচ ভি মাইনাস ওয়ান স্যার। রুট ওভার অফ আলফা এক্স হবে। এইচ ভি মাইনাস ওয়ান না, প্রথম টার্মটা কি ছিল? হ্যাঁ। এইচ ভি মাইনাস ওয়ান ভি মাইনাস ওয়ান। করে দিই। আচ্ছা, একটা একটুখানি জিনিস একটা বলি, সেটা হচ্ছে কি, দেখো এইখানে যা আর্গুমেন্ট এখানে তুমি সেটাই রাখো, কারণ নাকি মানে এখানে তো যাই দিয়ে যদি হয়, দেখো এখানে যাই এইচ ভি যাই হলে এইটা হয়। যাইটা পেতে গেলে তোমাকে কি করতে হবে না, ভেতরে আর্গুমেন্টের রুট ওভার অফ আলফা এক্স আছে বলে তোমার এখানে একটা রুট ওভার অফ আলফা এক্স রাখতে হবে। তার মানে বেটার হচ্ছে এখানে একটা মানে এখানে একটা তুমি একটা রুট ওভার অফ আলফা গুণ করে দাও, তাহলে রুট ওভার অফ আলফা এক্স হয়ে যাবে। রুট ওভার অফ আলফা এক্স যদি তুমি বসিয়ে দাও তো সেটা কি দাঁড়াচ্ছে? তোমার যেটা দাঁড়াচ্ছে ভি এইচ ভি মাইনাস ওয়ান রুট ওভার অফ আলফা এক্স প্লাস কত হাফ, কত ছিল বলো তো? ওইখানে দেখে একবার বলে দাও না। এইচ ভি প্লাস ওয়ান। এইচ ভি প্লাস হাফ ওয়ান। একটা হাফ আছে তো, হাফ। হ্যাঁ, এইচ ভি প্লাস ওয়ান যাই মানে এইচ এইচ ভি প্লাস ওয়ান যাই। এইটা তাই তো? দেখো তো এই ব্র্যাকেটের মধ্যে রেখাটা হ্যাঁ স্যার, এটাই আছে। হ্যাঁ স্যার। ভি এইচ ভি মাইনাস ওয়ান রুট ওভার অফ আলফা এক্স। আমি আসলে এক্স ছিল বলে আমি রুট আলফা দিয়ে ভাগ গুণ করে দিই, রুট ওভার আলফা এক্স করে দিই, এইটা হয়ে গেছে। এইটা হলো ইন্টু ডিএক্স হলো। ঠিক আছে, এটা বোঝা গেল? দিস হ্যাজ টু বি নট ইকুয়াল টু জিরো। এটা এবারে দেখো কি হচ্ছে, এটা তোমার বেসিক্যালি ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এন ভি প্রাইম এন ভি রুট আলফা যেমন আছে থাক, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার। দেখো আমি দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে কি না, এইচ ভি প্রাইম রুট ওভার অফ আলফা এক্স ভি এইচ ভি মাইনাস ওয়ান রুট ওভার অফ আলফা এক্স ডিএক্স একটা টার্ম প্লাস ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। স্যার হ্যাঁ স্যার ওই রুট আলফা দিয়ে স্যার কেন স্যার ভাগ করা হলো স্যার আরেকবার একটু বলে দেবেন? এই যে মানে আসলে তোমার যে রেকারশন রিলেশনটা দেখো, মানে যাই যদি থাকতো, যাই এইচ ভি যাই, তাহলে এটা হয়তো এবারে এইচ এর হ্যাঁ, স্যার। হারমাইট পলিনোমিয়াল আর্গুমেন্টে কত রুট ওভার অফ আলফা এক্স ছিল, তাহলে এখানে হ্যাঁ। তোমার রুট ওভার অফ আলফা এক্স নিতে হবে। হ্যাঁ মানে স্যার আচ্ছা আচ্ছা, মানে কিন্তু স্যার আছে ওই কি, যাই আছে তো দিয়ে তোমার এক্স, মানে রুট ওভার অফ আলফা এক্স নিতে হবে, কিন্তু তোমার এখানে আছে কত এক্স আছে। হ্যাঁ স্যার। এটা রুট ওভার অফ আলফা এক্স করে না, মানে এইচ এর আর্গুমেন্ট যা এইখানে তোমার এক্সটা সেটাই থাকবে। তাই রুট ওভার অফ আলফা এক্স করার জন্য একটা রুট ওভার আলফা দিয়ে ভাগ করে দিয়েছি। বুঝতে পেরেছি স্যার। তাহলে কি থাকছে আর একটা এন ভি প্রাইম এন ভি বাই রুট ওভার অফ আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। তার সঙ্গে থাকছে কি একটা হাফ পার্ট থাকছে, হাফটা তুমি এখানে গুণ করে দাও। আর থাকছে হচ্ছে এইচ ভি প্রাইম রুট ওভার অফ আলফা এক্স এইচ ভি প্লাস ওয়ান রুট ওভার অফ আলফা এক্স ডিএক্স। এই দুটো টার্ম হলো এটা। আচ্ছা এবারে খেয়াল করে দেখো, এটা তোমার হতে হবে কি নট ইকুয়াল টু জিরো হতে হবে। আচ্ছা এবারে এটা খেয়াল করে দেখো, দিস ইজ প্রপোর্শনাল টু এই যে টার্মটা, এই টার্মটা দেখো দিস ইজ অ্যাকচুয়ালি এরকম টাইপের টার্ম, মানে সাই ভি প্রাইম সাই ভি মাইনাস ওয়ান এরকম টার্ম হবে। আর তুমি যদি মানে এটা প্রপোর্শনাল তার সঙ্গে আরো হয়তো কিছু থাকতে পারে তোমার বেসিক্যালি, মানে দিস ইজ এটা ভি প্লাস ওয়ান ছিল, কোনটা মাইনাস ওয়ান কোনটা প্লাস ওয়ান, মানে মানে কোনটা প্রথমটা তো মাইনাস ওয়ান, প্রথমটাই মাইনাস ওয়ান। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই যে টার্মটা তোমার কি লাগবে দেখো না, তোমার বেসিক্যালি ইকুয়েশনটা একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট থাকে, একটা হারমাইট পলিনোমিয়াল থাকে, আর এই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 থাকে। তা তুমি দেখো তাহলে প্রথম পার্টটার মধ্যে তুমি একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট পেয়েছো, তোমার হারমাইট পলিনোমিয়ালটা পেয়েছো, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 একটা আলাদা করে নাও। আর পরের টার্মটার জন্য হচ্ছে তুমি একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট পেয়েছো, একটা হারমাইট পলিনোমিয়াল পেয়েছো,
আর তার সঙ্গে টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 তুমি পাবে। তারপরে প্রথমটা মানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকবে তার সাথে যেটা থাকবে একটা হচ্ছে তোমার মানে এটা বেসিক্যালি ইন্টিগ্রেট হিসেবে লিখতে হচ্ছে সাই ভি প্রাইম একটা থাকবে, সাই ভি মাইনাস ওয়ান একটা থাকবে। এটা একটা কনস্ট্যান্ট টাইপের আর কি, মানে এটা এখানে হয়তো একটা কনস্ট্যান্ট থাকতে পারে। আমি এটা মানে প্রপোর্শনাল হিসেবেও লিখতে পারি, অথবা ধরো তুমি একটা কনস্ট্যান্ট হিসেবে তুমি রাখলে। সরি, এটা হয়তো তোমার এরকম একটা হলো, একটা সি ওয়ান একটা কনস্ট্যান্ট যখন রইল, প্লাস আর একটা কনস্ট্যান্ট সি টু। এটা কি হবে তাহলে? সাই ভি প্রাইম সাই ভি প্লাস ওয়ান হবে। এটা বুঝতে পারছো নিশ্চয়ই? দিস হ্যাজ টু বি নট ইকুয়াল টু জিরো। এটা মানে সি ওয়ান সি টু একটা কনস্ট্যান্ট আর কি, মানে তুমি মানে যেটা হচ্ছে যে যেহেতু একটা মানে পরের স্টেটে চলে যাচ্ছে, মানে ভি এই ভি প্লাস ওয়ান আছে, হ্যাঁ, তাহলে তোমার নিশ্চয়ই নর্মালাইজেশন কনস্ট্যান্ট আর এন ভি লিখলে হবে না, এন ভি প্লাস ওয়ান লিখতে হবে। আর এন ভি প্লাস ওয়ান আর এন ভির মধ্যে একটা তফাৎ থাকবে, সেই তফাৎটা তুমি বেসিক্যালি একটা কনস্ট্যান্ট দিয়ে ম্যানেজ করে দিতে পারবে। এটা নট ইকুয়াল টু জিরো। এবার এইটা নন জিরো কখন? ইজ নন জিরো কখন? হোয়েন ভি প্রাইম ইকুয়াল টু ভি মাইনাস ওয়ান হতে হবে, অর ভি প্রাইম মাইনাস ভি, যেটা বেসিক্যালি ডেল্টা ভি, তোমার মাইনাস ওয়ান হলো। আর এটা তো তোমার এই টার্মটা কখন নন জিরো হবে? কখন? when v prime equal to v plus 1 or v prime minus v, যেটা বেসিক্যালি ডেল্টা ভি, এটা বেসিক্যালি প্লাস 1 এর সঙ্গে সমান হবে, তাই না? তা দেখো, তার মানে তাহলে কি দাঁড়ালো? তাহলে আমার আলটিমেটলি এইটা হতে হতো মানে দেয়ার মাস্ট বি এ চেঞ্জ ইন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডিউ টু ভাইব্রেশন। সেটা তোমার অবশ্যই দরকার ছিল। তার সঙ্গে সঙ্গে তোমার সেকেন্ড টার্মটা তোমার নন জিরো হতে হবে। সেকেন্ড টার্মটা নন জিরো কখন হবে? যখন দেখো ডেল্টা ভিটা মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান। তার মানে কি হচ্ছে? তাহলে সিলেকশন রুলটা কি হলো? সিলেকশন রুল ফর IR spectroscopy under linear SHO model, এটা এটা কত হবে? ডেল্টা ভিটা তোমার হয়ে যাচ্ছে প্লাস মাইনাস ওয়ান। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, পুরো ব্যাপারটা ঠিক হ্যাঁ আছে তো? স্যার। তাহলে সিলেকশন রুল গুলো করা যায়, এটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো যে এটা কেন SHO অ্যাপ্রক্সিমেশন তুমি বলছো। SHO অ্যাপ্রক্সিমেশনে বলছো তার কারণটা হচ্ছে, দেখো তুমি যখন এই যে ডাইপোল মোমেন্টটাকে তুমি জাস্ট লিখেছো টেলর সিরিজ এক্সপানশন করে, তখন কিন্তু ফার্স্ট টার্মটাকে রেখেছো, সেকেন্ড টার্মটাকে তুমি রাখোনি, তাই তো? এইটা মানে এক্স স্কয়ার কন্টিনিউইং টার্মটা তুমি রাখোনি। আচ্ছা, এবারে যদি তোমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট অনেকটা বেশি হয়, যেটা অ্যানহারমোনিক অসিলেটর বা মোস্ট অসিলেটরের ক্ষেত্রে হয়, তখন তোমাকে কি এক্স স্কয়ার কন্টিনিউইং টার্মটাকে রাখতে হবে। আর এবার এক্স স্কয়ার কন্টিনিউইং টার্মটা যখন তুমি রাখবে না, তখন যে করসপন্ডিং যেটা ইম্পর্টেন্ট, যে ওই যে এক্স স্কয়ারটা যদি এক্স ইন্টু এক্স হিসেবে যদি ভাবো, তাহলে দেখো খেয়াল করে দেখো তোমার একটা এক্স সময় কি করে না, একটা এক্স হচ্ছে এই যে সকল এই একটা এক্স যদি থাকে, তাহলে ভি স্টেটটাকে ভি মাইনাস ওয়ান আর ভি প্লাস ওয়ানে নিয়ে চলে যায়। তাহলে আর একটা এক্স থাকলে কি হবে? এটা ভি মাইনাস টু আর ভি প্লাস টু তে চলে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে এবারে যদি তার মানে কি এই যে টার্ম গুলো দেখো, তখন হচ্ছে এই যে লাস্টে যদি এক্স স্কয়ার কন্টিনিউইং টার্মটাকে তুমি নিতে, তাহলে হতো কি সাই ভি প্রাইম ভি মাইনাস টু আর সাই ভি প্রাইম ভি প্লাস টু হতো। তখন সিলেকশন রুলটা কি ডেল্টা ভি ইকুয়াল টু যেমন তো ছিলই, তার সঙ্গে আর একটা ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস টু জুড়ে যেত। বোঝাতে পারছি? হ্যাঁ মানে তুমি বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে যে টেলর সিরিজ এক্সপানশন তুমি এক্স স্কয়ার টার্ম নাও, আর এক্স কিউব নিলে কি হবে? এক্স কিউব নিলে হচ্ছে এইটা তোমার ভি মাইনাস থ্রিতে নেমে আসবে, এটা ভি প্লাস থ্রিতে চলে যাবে, তখন ডেল্টা ভি করে প্লাস মাইনাস থ্রি আসবে, এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। তার মানে অ্যানহারমোনিক অসিলেটর মডেলে যদি তুমি যাও, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টে যথেষ্ট বেশি হচ্ছে তুমি যদি ধরে নাও, তাহলে কিন্তু তোমার যেটা হবে যে ওই ডেল্টা ভি করে প্লাস মাইনাস ওয়ান এর সাথে সাথে ডেল্টা ভি করে প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি, এইগুলো কিন্তু তোমার আস্তে 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 অ্যালাউড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ব্যাপার। ঠিক আছে, মানে দেখো তাহলে তোমাকে আমি বেসিক্যালি যেটা করব, একটা হোমওয়ার্ক দিই, মানে আমি তো মোটামুটি এখানে গেস মানে হিন্টস দিলাম, একটু হোমওয়ার্ক দিচ্ছি।
এটা এইটা যে মানে ডিরাইভ বা ফাইন্ড আউট যাই বলো, ডিরাইভ দ্য সিলেকশন রুলস ফর pure vibrational or higher spectroscopy under Morse oscillator method। ঠিক আছে, তাহলে এইটা একটা কাজ দিলাম তোমাকে। আচ্ছা, 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে আমি তোমার এখানে এইটা মানে বেসিক্যালি যেটা করেছি সেটা ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন এইগুলো দিয়ে জাস্ট মাথা ঘামিয়েছি। তাহলে এবারে যদি তোমার রামনে চলে যাও, রামন কিন্তু এটা ইম্পর্টেন্ট যে ডাইপোল মোমেন্ট শুধু ভাবলে হবে না, তার সঙ্গে পোলারাইজিবিলিটি ভাবতে হবে। সেখান থেকে সিলেকশন রুলগুলো পাল্টে যাবে। তাহলে একই রকম ভাবে আমি এইটা একটুখানি বিভিন্ন বই থেকে ঘেটে, আগেরটা যেমন আমি হিন্টস যা দিলাম তার বেশি তুমি করে ফেলতে পারবে, কিন্তু পরেরটা একটু কঠিন। সেটা তুমি জাস্ট যে কোনো জায়গা থেকে মানে ওপেন বুক প্রবলেম আছে, তুমি নিজে খুঁজে বের করবে, বের করে আমাকে জাস্ট করে দেখাবে। মানে এটা তোমাকে ওপেন বুক এবং খুব অল্প জায়গাতেই করে দেওয়া আছে। হ্যাঁ, সেইটা কিন্তু একদম যেভাবে তুমি একদম পুরো ফেঁদে কষে ডিরাইভ করলে সেরকম ভাবে ডিরাইভ করে আমাকে দেখাবে। সেটা হচ্ছে রামন স্পেকট্রোস্কোপি করসপন্ডিং সিলেকশন রুলটা। ডিরাইভ দ্য সিলেকশন রুল ফর 1 নম্বর হচ্ছে রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি, মানে ডেল্টা যেটা +-1টা পাল্টে গিয়ে ডেল্টা যে ইকুয়াল টু তোমার +-2 হয়ে যায়, রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি এটা। 2 নম্বর হচ্ছে ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি, আন্ডার ইয়ে হচ্ছে তোমার এসএইচও মডেল, কি হচ্ছে মোর্স অসিলেটর মডেল। মোর্স অসিলেটর মডেল আমি দুটোই করতে দিচ্ছি। তাহলে এটা একটা হোমওয়ার্ক না, এটা একটা হোমওয়ার্ক দিলাম। এটা আচ্ছা, আর একটা হোমওয়ার্ক তোমাকে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো মানে যেটা তুমি ইজিলি করতে পারবে আর কি, মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপি শিখেছো মানে এটাও তুমি করতে পারবে আর কি। সেটা হচ্ছে যে আমি এখানে যে ডাইপোল মোমেন্ট গুলো কনসিডার করি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের বদলে যদি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হতো, তাহলে তুমি কেমন করে সিলেকশন রুলটাকে করতে। আচ্ছা, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যখন ইনভলভ হয় তখন তোমার দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে মলিকুল বা ইত্যাদির কনটেক্সটে হচ্ছে তুমি এনএমআর, ইএসআর এগুলোকে দেখতে পারো, আবার ওদিকে অ্যাটমিক স্পেকট্রোস্কোপির কনটেক্সট তুমি জিম্যান এফেক্ট দেখতে পারো, বা জিম্যান এফেক্ট, অ্যানামোলাস জিম্যান পার্সেন্ট, অ্যানামোলাস জিম্যান এফেক্ট বা পার্সেন্টেজ এফেক্ট তুমি ফর দ্য টাইম বিং ভুলে যাও, তুমি জাস্ট ভাবো নর্মাল জিম্যান এফেক্ট আর কি। নর্মাল জিম্যান এফেক্টে কিন্তু ডাইপোল মোমেন্ট যেটা মিউ, সেই মিউটা হচ্ছে এখন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট না, সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দেখে সেইখান থেকে বলতে পারো কিনা যে তোমার নর্মাল জিম্যান এফেক্টের সিলেকশন রুলটা কি, সেটা আমি প্রবলেম হিসেবে দিচ্ছি। ডিরাইভ দ্য selection rule for normal Zeeman effect on hydrogen atom or hydrogen like 1 electron system। আচ্ছা, হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন সিস্টেম তোমার বলে দেওয়া দরকার, তার কারণটা হচ্ছে তোমার সেই মতো করে ওয়েভ ফাংশনটা নিতে হবে, ওয়েভ ফাংশনটা পাল্টে গেলে তোমার অসুবিধা হয়ে যাবে। সেজন্য ডিরাইভ দ্য সিলেকশন রুল ফর নর্মাল জিভেন অন হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইট 1 ইলেকট্রন সিস্টেম। এটা কিন্তু খুব ইজিলি তুমি করে ফেলতে পারবে, কারণ এক্ষেত্রেও যে জিনিসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। এখান থেকে তুমি করে ফেলতে পারবে। এখানেও দেখবে তোমার ওই ডেল্টা এমএল, যেখানে যেমন এখানে ডেল্টা এম রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে ডেল্টা এমটা হচ্ছে 0 +-1 হল, এখানেও কিন্তু তুমি দেখবে এটা ডেল্টা এটা মানে এমএলটা
এটা বেসিক্যালি 0 প্লাস মাইনাস 1 হবে। সেখানে নর্মাল জীবন এফেক্ট সবসময় তুমি কিন্তু 3টে লাইনই পাও আর কি। আর অ্যানামালাস ডিফারেন্স পার্সেন্ট ব্রেক এফেক্ট এগুলো তুমি একদমই জানো না, সেই রিলেটেড প্রবলেম এখন আমি কিছু দিচ্ছি না আর কি। আর সেটা হলো মানে দেখ আমি এই 3টেই বলি আর কি, কারণ পরের গুলো আরেকটু ইনভলভ আর কি। সেটা মানে আমি দেখো মানে বেসিক্যালি এই প্রথমের পার্টটা তুমি ইজিলি করে ফেলতে পারছো, লাস্টের পার্টটা তুমি ইজিলি করে ফেলতে পারবে। কারণটা হচ্ছে রোটেশনাল স্পেকট্রোস্কোপি সিলেকশন তুমি যেমন ভাবে করেছো এক্স্যাক্টলি সেই রকম ভাবে করবে। শুধু যেটা কথা সেটা হচ্ছে এই যে এখানে ওয়েভ ফাংশনটা ওখানে যেমন তুমি লিখেছিলে জাস্ট মানে স্ফেরিক্যাল হারমোনিক্সটা, এখানে তুমি জাস্ট অরবিটালটাকে লিখবে, সাই এন এল এম এলটা তুমি লিখবে। আচ্ছা এবারে যেটা দরকার সেটা হচ্ছে যে তোমার সকল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যে পার্টটা আর কি, মানে এখানে একটা জিনিস তোমাকে একটু বলে নিই, সেটা হচ্ছে যে মানে হিন্টস দিচ্ছে একটুখানি এই শেষের পার্টটার জন্য। হিন্টস সেটা হচ্ছে তোমার এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা, এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট লাগবে। মিউ মিউ এম ধরো ম্যাগনেটিক বলে, মিউ এম আমি সাফিক্স এম দিচ্ছি স্যার ম্যাগনেটিক বোঝানোর জন্য, বা এম জি লিখছি। এইটা না, এটাকে তুমি ভেক্টরের মতো করে তুমি লেখো, সেটা হয় কি মাইনাস গামা এল ইন্টু এল। এটা যেখানে গামা এলটাকে বলা হয় জাইরোম্যাগনেটিক রেশিও। হ্যাঁ, এটা জাইরোম্যাগনেটিক রেশিও, সেটার ভ্যালুটা হচ্ছে ই বাই টোয়াইস এম সি হয় এটা। হ্যাঁ এটা, আর তোমার এটা যেটা মানে বোর ম্যাগনেটনটা কি বলে, এটা হচ্ছে জাইরোম্যাগনেটিক রেশিও, যেটা ইলেকট্রনিক চার্জ মডিউলাস বাই টোয়াইস এম সি। আসলে এখানে এই মাইনাস সাইনটা আমি বাইরে করে দিয়েছি বলে। আর এল যে পার্টটা যেটা বলি মানে এল এর ম্যাগনিটিউডটা রাদার বলা ভালো, এল ভেক্টরের যে করসপন্ডিং ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ কস, এইটা ঠিক আছে। আর এবারে দেখো তোমার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি কিন্তু এটা রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 এইচ কস, সেটা আমি ম্যাগনিটিউডের কাছে লিখেছি আর কি। আর এবার তুমি যেটা বলছিলে সেটা একটুখানি বলে নি, যেটা মানে বললি বলে আর কি, যে তোমার এই যে এখানে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টে যদি তুমি কখনো ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে চাও তো সেটা কি হবে, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার ইলেকট্রনিক চার্জ ডিভাইডেড বাই 2mc ইন্টু একটা এইচ কস তোমার থেকে যাবে ইন্টু রুট ওভার অফ তোমার এল ইন্টু এল প্লাস 1 হয়ে যাবে। এটাকে তুমি বলবে কি রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 ইন্টু বিএম। এইটা এটা বোর ম্যাগনেটন, যেখানে 1 বোর ম্যাগনেটন this is nothing but electronic charge into h cos divided by twice mc। বুঝতে পেরেছো বোর ম্যাগনেটনটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা বলছে ইলেকট্রনিক চার্জ, অথবা এটা এই হয়তো এইরকম ভাবে মুখস্থ করেছো তুমি, হয়তো এটা এইচ কস না করে এইচ লিখে তুমি হয়তো এখানে এইচ মানে হচ্ছে এইচ কস মানে হচ্ছে এইচ ওভার 2 পাই মানে 4 পাই এম সি, এরকম ভাবে তুমি লিখেছো ঠিক আছে। আর এখানে কিন্তু বলি এখানে কিন্তু আমি ম্যাগনিটিউড লিখেছি কিন্তু। হ্যাঁ এবারে দেখো তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে কিছুই না। এবার তুমি যখন এই সিলেকশন রুলটাকে ক্যালকুলেট করবে, আমি হিন্টস দিচ্ছি কিন্তু আমি করে দিচ্ছি না, আমি অনেকটাই বলে দিচ্ছি, তুমি যখন সিলেকশন রুলটাকে ক্যালকুলেট করবে খেয়াল করো, দেখো এই যে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল যেটা এইটা, এটা কেমন হবে, এইখানে কিন্তু তোমার অ্যাকচুয়ালি যেটা থাকবে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অপারেটর থাকবে। তা ইনিশিয়াল ওয়েভ ফাংশনটা যদি এন এল এম এল হয়, ফাইনাল ওয়েভ ফাংশনটা এন এল প্রাইম এম এল প্রাইম হবে এইটা। আচ্ছা এবার তুমি খেয়াল করে দেখো এই সাই এন প্রাইম এল প্রাইম এম এল প্রাইম আর মিউটা এটা বেসিক্যালি মাইনাস গামা এল ইন্টু এল অপারেটর সাই এন এল এম এল, এটা হলো ঠিক আছে। এবারে তুমি যেটা করবে একদম সহজেই, এইটাকে তুমি ধরে নাও জাস্ট একটা রেডিয়াল পার্ট, এটা এন এবং এন প্রাইম এল প্রাইমের উপর ডিপেন্ড করে, আর তার সঙ্গে একটা স্ফেরিক্যাল হারমোনিক্স থাকছে যেটা বেসিক্যালি এল এবং এল প্রাইম এম এল প্রাইমের উপর ডিপেন্ড করছে। মাইনাস গামা এলটাকে বাইরে বের করে দাও, এর অপারেটর সেটা আবার কাজ করছে কি, আর এন এল তার উপরে কাজ করলো, আর কি ওয়াই এল এম এল এর উপরে কাজ করলো, এটা কাজ করলো।
এবারে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরটা সেটা তো আর এর উপরে কাজ করে কিছু দেবে না, মাইনাস গামা এলটা যেমন আছে আছে, আর এন প্রাইম এল প্রাইম আর এন এল এটা আলাদা হয়ে গেল, আর তারপরে করে দিলে কি ওয়াই এল প্রাইম এম এল প্রাইম ওয়াই এল এম এল, সরি এলটা লিখতে ভুলে গেলাম, এটা তোমার এল আছে, এটা ওয়াই এল এম এর উপর ডিপেন্ড করবে, এটা এইভাবে তোমাকে এগোতে হবে এটা, ঠিক আছে? তাহলে এইরকম ভাবে তোমাকে জাস্ট এগিয়ে 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 যেতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার আমি তো অনেকটাই বলে দিয়েছি আর কি, তো সেইখান থেকে তুমি দেখবে আস্তে আস্তে সিলেকশন রুলটাকে বের করে ফেলতে পারছো আর কি, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এবারে ব্যাপার আছে এখানে, এখানে কিন্তু মানে এখনো কিন্তু এটা হলো না, মানে সরি আমার যেটা ভুল হয়েছে, এখনো কিছু হয়নি আর কি, মানে এখনো তোমার মানে এখানে মানে আমি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা বলেছি, আমার একটু ভুল হয়েছে, মানে এটা লেখা ঠিক হয়নি, সরি 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 সরি, মানে আসলে ইন্টারাকশন এনার্জিটা যখন তুমি ক্যালকুলেট করবে এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে। আচ্ছা এবার ইন্টারাকশন এনার্জিটা কি, মানে ইন্টারাকশন এনার্জিটা তো আগে থেকে চেঞ্জ করতে হবে তো, মানে পার্টারবেশন, ইন্টারাকশন এনার্জি মানে বেসিক্যালি তোমার পার্টারবেশন। দেখ এই যে পার্টারবেশনটা যেটা আমি ধরো এই এইচ প্রাইমটা লিখি, এটা কি ছিল আগে মাইনাস মিউ ডট, তুমি ই লিখেছিলে, এখন মাইনাস মিউ ডট এইচ হয়ে যাবে, এইটা মাইনাস মিউ ডট মাইনাস মিউ, মানে এইটা ইন্টু এইচ ইন্টু কস থিটা, যেখানে হচ্ছে তোমার ধরো জেড অ্যাক্সিস বরাবর তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে কাজ করালে, আর এই বরাবর যদি তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অপারেটরটাকে কাজ করে, তাহলে তোমার বেসিক্যালি ইন্টারাকশন এনার্জিটা হচ্ছে এইরকম ভাবে তুমি লিখতে পারবে এইটা, ঠিক আছে? তাহলে এবারে খেয়াল করে দেখো এটা কি, এটা বেসিক্যালি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, গামা এল হলো, এল হলো, এইচ হলো, কস থিটা হলো। আচ্ছা এবার চিনতে পারছো, এটা গামা এল এইচ হয়ে গেল, এল কস থিটাটা কি এল জেড না, হ্যাঁ স্যার। তাই তো? তার মানে এইখানে যে তুমি যখন ট্রানজিশন ডাইপোল ইন্টিগ্রালটা ক্যালকুলেট করবে, তখন আলটিমেটলি এখানে আসবে পার্টারবেশনটা, পার্টারবেশনটা করলে তোমাকে লিখতে হবে গামা এল এইচ ইন্টু এল জেড, গামা এল এইচ ইন্টু এল জেড। এবারে তোমার এই বাইরে তোমার চলে আসবে কে, বাইরে চলে আসবে গামা এল, আর এইচ তোমার বাইরে চলে আসবে, গামা এল এইচ বাইরে চলে এলো, গামা এল এইচ বাইরে চলে এলো, তোমার আলটিমেটলি লাগছে কি না এল জেড যে অপারেটরটা, ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালে আমি এ দিয়ে গুণ করবো কেন? ওই না ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল নয়, মানে আলটিমেটলি তোমার মানে আসলে জিনিসটা কি, এটা এক লাইন একটু আগে থেকে করতে হবে, এখানে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল না বলে না, এইখানে তোমার যখন তুমি ওই মানে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল আসার আগে আর কি, আসার আগে তুমি যখন আলটিমেটলি দেখবে রেট অফ ট্রানজিশনটা ক্যালকুলেট করবে, সেটা বেসিক্যালি প্রপোর্শনাল টু এইটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রপোর্শনাল টু এইটা হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এবারে ওইখানে যেমন সুন্দর করে তোমার ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল তার সাথে একটা টার্ম চলে এসেছিল, এখানে তোমার যেটা হবে হচ্ছে তোমার বেসিক্যালি এই মানে এর সঙ্গে প্রপোর্শনাল হবে জিনিসটা, ঠিক আছে? মানে ওখানে কি হচ্ছে, ওখানে দেখো আমি কি করেছি, আমার তো ওখানে এই যে ইন্টারাকশন এনার্জিটা একটা স্টেজে মাইনাস মিউ ইন্টু ই লিখে তারপরে অনেক কাঠখড় পুড়িয়ে আমি জাস্ট ওরকম একটা ফেরমি গোল্ডেন রুলটা এনেছিলাম। এবার তুমি সেই আগের স্টেজটাতে চলে যাও, মানে যেখানে তুমি এইটা প্রথম ইউজ করেছিলে, এখন ইউজটা করো তুমি এইটা, তাহলে তুমি বুঝতে পারবে যে রেট অফ ট্রানজিশন মোমেন্ট যেটা মানে বেসিক্যালি যে ডি সি এন মডিউলাস স্কোয়ার বাই ডিটি যেটা ছিল আর কি, হ্যাঁ মানে কোফিসিয়েন্টটা বের করছো তো, হ্যাঁ সেটা যখন করবে তখন বেসিক্যালি এই জিনিসটা আসবে। এবার এল যেটা তখন এর উপরে কাজ করলে কি হবে, এম এল ইন্টু এইচ কস দেবে, ঠিক আছে তো? তাহলে এবারে সেই মতো করে তোমাকে শেখাতে হবে, এটা করলে তুমি সেখান থেকে সিলেকশনটা পেয়ে যাবে, বুঝতে পারবে আলটিমেট যেটা বেরোবে ডেল্টা এম এলটা তোমার 0 প্লাস মাইনাস 1, দিস শুড বি দ্য অ্যান্সার। তাহলে নর্মাল জিম্যান এফেক্ট তার যে করসপন্ডিং সিলেকশন রুলটা, সেটার জন্য আমি একটু এটা আসলে এই প্রিন্সিপাল গুলো জানলে তুমি সেখান থেকে কিন্তু ওই এনএমআর বা ইএসআর তারও সিলেকশন রুলও কিন্তু বের করতে পারবে আর কি, মানে প্রোটন এনএমআর তার যে সিলেকশন রুলটা সেটাও কিন্তু এখান থেকে বের করতে পারবে তুমি।
আমি এইটুকু তোমাকে মানে এই হিসেবে দিলাম আর কি। হুম। ঠিক আছে, তাহলে এই এই কাজটা তুমি করতে পারছো। মানে আমি জাস্ট কতগুলো সিলেকশন রুলটা দিচ্ছি আর কি। এটা মানে এগুলো একটুখানি চেষ্টা করবে, মানে চেষ্টা করবে, তোমার এটা ওপেন বুক প্রবলেম আর কি। তুমি এটা বিভিন্ন বই থেকে ঘেঁটে ঘুটে, মানে স্পেকট্রোস্কোপির বই বিভিন্ন জায়গা থেকে ঘেঁটে ঘুটে তুমি জাস্ট এই কাজগুলোকে করার চেষ্টা করো। এছাড়া আরো অনেক সিলেকশন রুল টুল আছে, সেগুলো আমরা পরপর করে হয়তো দেখা গেল এইরকম ভাবে করার থেকে অনেক ক্ষেত্রে হয়তো অনেক সহজে তুমি অনেক কিছু করতে পারো আর কি। যেমন ধরো কেউ একজন আমায় বলছিল যে তোমার ওই লাপোটে সিলেকশন রুল আর কি, সেটাকে আমি কেমন করে করবো, বা স্পিন সিলেকশন রুলটাকে আমি কেমন করে করবো। হ্যাঁ, সেগুলো কিন্তু সবটাই এইরকম ভাবেও করতে পারো যে সকল ওই ইন্টিগ্রানটা আদৌ এক্সিস্ট করছে কি করছে না, কিন্তু ওইগুলো না আরো সহজে করে ফেলা যায় যদি তুমি গ্রুপ থিওরি নলেজটা তোমার কাছে মাথায় থাকে আর কি। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা জানাবে যে ইনিশিয়াল স্টেপটা একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে বিলং করে, ফাইনাল স্টেপটা আর একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে বিলং করে। এবার তোমার যেটা দরকার হচ্ছে যে ওভারঅল যে ইন্টিগ্রালটা সেটা হচ্ছে ফুললি সিমেট্রিক যে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন আর কি, তাতে যদি বিলং করে তাহলে সেই ইন্টিগ্রালটা নন জিরো হবে, আদারওয়াইজ সেটা জিরো হয়ে যাবে। সেখান থেকে আরো ইজিলি কিন্তু তুমি কোয়ালিটেটিভ সিলেকশনটাকে বের করে ফেলতে পারো আর কি। হ্যাঁ, মানে আমি তোমাকে কয়েকটা করতে বলছি, কিন্তু মানে প্রচুর স্পেকট্রোস্কোপি আছে, মলিকুলের ক্ষেত্রে অনেক রকমের স্পেকট্রোস্কোপি আছে, অ্যাটমের ক্ষেত্রে অনেক রকমের স্পেকট্রোস্কোপি আছে। হ্যাঁ, তাহলে এই সমস্ত মানে মানে প্রচুর মানে জেনারেলাইজ যে স্পেকট্রোস্কোপি সেইটাতে আমি যখন দরকার পড়বে তখন ওই আরো কিছু ব্যাকগ্রাউন্ড দরকার আছে, মানে স্পেকট্রোস্কোপিটা ঠিক করে পড়ার জন্য, মানে গ্রুপ থিওরি যেমন তার ব্যাকগ্রাউন্ডটা দরকার আছে, সেটা আমাদের এখন পড়া চলছে, আমাদের শুরুর দিকে আছে, তখন আমি আরো জিনিসগুলোকে করতে পারবো আর কি। মানে এই দুটো জিনিস এইগুলো কিন্তু তুমি জাস্ট ওই মানে গ্রুপ থিওরিটাকে কাজে না লাগিয়ে আমি যেভাবে যে ফিলোসফি জিনিসগুলোকে করছি সেই রকম ভাবে করতে দিচ্ছি। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো বলো। রো ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে হ্যাঁ আমরা যদি ওই ইয়ে টার্মটাকে মানে নন রিজিডিটি টার্মটাকে যদি নেগলেক্ট না করি, তাহলে তখন হ্যাঁ কি আমরা ডেল্টা যেটা প্লাস মাইনাস 1 হবে ওখানে? হ্যাঁ, ডেল্টা কেটা প্লাস মাইনাস ওয়ানই থাকবে। মানে আসলে রিজিড ডোটার আর নন রিজিড ডোটার দুজনের ক্ষেত্রেই না সিলেকশন রুলটা তোমার ওই ডেল্টা জিকাল টু প্লাস মাইনাস ওয়ানই, মানে রিজিড ডোটার এবং সেখান থেকে যদি নন রিজিডিটি কারেকশনটাও আসে তাহলে কিন্তু রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে সিলেকশন রুলটা কিছু পাল্টায় না। ঠিক আছে, মানে ভাইব্রেশনে কিন্তু মানে সিম্পল হারমোনিক থেকে মোর অসিলেটরে গেলে ভাইব্রেশনের সিলেকশন রুল পাল্টায়, কিন্তু এর ক্ষেত্রে তোমার এটা কিন্তু পাল্টায় না, মানে রিজিড ডোটার থেকে নন রিজিড ডোটারে গেলে সিলেকশন রুলটা হচ্ছে পাল্টায় না। ঠিক আছে? আর একটা জিনিস যা বললে আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে যখন তুমি মানে আচ্ছা আমি আরেকটা প্রবলেম তোমায় বলছি, এটা একটুখানি করবে তো, প্রবলেম হিসেবে দিচ্ছি। ধরো এই সিলেকশন রুল মানে ডিরাইভ করে কোশ্চেন ফর মি ডিরাইভ দ্য সিলেকশন রুল ফর রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। Derive the selection rule for rotational vibrational spectroscopy. আর এটা তুমি একই রকম করে করবে। তাহলে এইখানে শুধু আমি একটা হিন্টস দিচ্ছি, এইখানে যে ওয়েভ ফাংশনটাকে ধরবে না, মানে ভাইব্রেটিং রোটার বা রোটেটিং ভাইব্রেটরের জন্য যে ওয়েভ ফাংশনটা, সেটা হচ্ছে তোমার দুটো ওয়েভ ফাংশনের গুণফল। একটা হচ্ছে ভাইব্রেশনাল ওয়েভ ফাংশন যেটা তোমার ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে, আর একটা রোটেশনাল ওয়েভ ফাংশন যেটা সকল তোমার আমি বলবো যে মানে এটা এটা তো অ্যাকচুয়ালি নির্ভর করা উচিত হচ্ছে তোমার জে এবং এম এর উপরে। অর্থাৎ তুমি হয়তো শুধু জে এর উপর নির্ভর করে সেটা দেখতে অভ্যস্ত, এনার্জিটা ঠিক আছে, মানে ভাইব্রেশন এনার্জি শুধু ভি এর উপর নির্ভর করে আর রোটেশন এনার্জি শুধু জে এর উপর নির্ভর করে, কিন্তু ওয়েভ ফাংশনের রেসপেক্টে কিন্তু রোটেশনাল ওয়েভ ফাংশন জে এবং এম এর উপর ডিপেন্ড করে, ভাইব্রেশন ভি এবং মানে এর উপর নির্ভর করে। তাহলে এইটা তাহলে প্রোডাক্ট সেপারেবল হয়েছে। প্রোডাক্ট সেপারেবল যদি হয়, এবারে তুমি যখন ডাইপোল মোমেন্টটাকে কনসিডার করবে, ডাইপোল মোমেন্টের মধ্যে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, আর তার সঙ্গে সঙ্গে যেটা থাকবে তোমার ওই মানে ডিউ টু ভাইব্রেশন একটা ডাইপোল মোমেন্টের চেঞ্জও থাকবে তোমার। এবারে তুমি ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটাকে ক্যালকুলেট করো, ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা ক্যালকুলেট করলে তোমার তো দুটো গুণফল হিসেবে রয়ে যাবে। একটা হচ্ছে মানে যে মানে ভাইব্রেশনের সঙ্গে সঙ্গে যে ডাইপোল মোমেন্টটা চেঞ্জ হয়, যেটা এখানে আমি করেছি আর কি, এই যে পার্টটা
এই যে পার্টটা, মানে এই যে পার্টটা, এই পার্টটা ভাইব্রেশনের সঙ্গে রিলেটেড, সেইটা তোমার আলাদা করে রয়ে গেল। আর তার সঙ্গে এই পুরো জিনিসটার সাথে আর একটা গুণ হিসেবে থেকে যাবে, যেটা মানে এই পার্টটার সাথে আর কি, হ্যাঁ, তোমার গুণ হিসেবে যেটা থেকে যাবে সেটা হচ্ছে তোমার ওই মানে রোটেশনাল যে কোয়ান্টাম নাম্বার দিয়ে ইনভলভ যে পার্টটা, এই পার্টটা, মানে এই যে পার্টটা, এই পার্টটা তোমার রয়ে যাবে। আর এটা রোটেশনাল স্পেকট্রোস্কোপির জন্য সিলেকশন যখন আমি ক্যালকুলেট করেছি, এটা তোমার আলাদা করে বের করে দেখেছি, এবং তাতে এটা দাঁড়াবে, দেখবে যে যদি এসএইচও মডেল তুমি কনসিডার করো, এসএইচও মডেল, আর রিজিড রোটার অর নন রিজিড রোটার দুটোর ক্ষেত্রে একই রকমের এইটা, ডেল্টা ভিটা তোমার +-1, তার সঙ্গে ডেল্টা যেটা হচ্ছে তোমার +-1, এবং ডেল্টা এমটা হচ্ছে তোমার 0 +-1, এটা হবে। আর তার বদলে যদি মোর অসিলেটর করো, অসিলেটরটা মোর অসিলেটর, তার সঙ্গে সে রিজিড রোটার বা নন রিজিড রোটার, আসলে যেটা কথা হচ্ছে, আমার এই রিজিড রোটারটা বলা যা সিম্পলি মানে থাকছে না আর কি, মানে অ্যাকচুয়ালি রোটার মানেই হচ্ছে নন রিজিড রোটার, এটা বলে নি। এবার তুমি ম্যাক্সিমাম যেটা করতে পারো সেটা হচ্ছে যে ওই মানে নন রিজিড কারেকশনটা ছোট বলে নেগলেক্ট করতে পারো। কারণটা কি, মানে তুমি বলছো তো এটা একটা ভাইব্রেটার, সে তো কখনো রিজিড হতে পারে কি, রিজিড রোটার হলে সে তো ভাইব্রেট করবে না, বল লেন্থে তো কোনো চেঞ্জ হবে না, সে সার্টেনলি নন রিজিড রোটার। এবারে নন রিজিড রোটারে তোমার নন রিজিডিটি কারেকশন যে টার্মটা, সেটা ম্যাগনিটিউডের দিক থেকে খুব খুব ছোট, সেখানে তুমি সেটাকে নেগলেক্ট করে, সেটা আলাদা কথা, কিন্তু সিলেকশন বলে সেটা ধরলে হবে না। মোস্ট অসিলেটর তার সঙ্গে যদি সে নন রিজিড হয়, তার ক্ষেত্রে কিন্তু ডেল্টা ভিটা সেই +-1, +-2, +-3 যেমন হয় সেটা হবে, তার সঙ্গে ডেল্টা যে ইকুয়াল টু +-1, আর ডেল্টা এমটা হচ্ছে তোমার 0 +-1, এইটা হচ্ছে ওভারঅল তোমার সিলেকশন রুল, এটা তুমি দেখাতে পারবে আর কি। এইগুলো তো ওপেন বুক প্রবলেম, বেশ বড় বড় প্রবলেম, যেমন মানে আমি যেমন করে দুটো তোমাকে দেখিয়েছি, বেশ লেন্দি প্রবলেম আর কি, সেই মতো করে তুমি করলে তোমার জিনিসটা হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হয় যে আমাদের এইখানে এবার থেমে যাওয়া দরকার, মানে আমাদের না হলে আমরা ওই অনেকটা হয়েছে, আমাদের পার্টারবেশন থিওরিটা শেষ করতে হবে। আমরা এই সকল টাইম ডিপেন্ডেন্ট যে পার্টারবেশন থিওরি, যতটুকু জিনিস আমাদের বলার দরকার ছিল আমি সেই কতটুকু বললাম এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমার মনে হয় আজকে এখানে ক্লাসটাকে শেষ করে দিচ্ছি, এন্ড অফ লেকচার। তোমার ধরো, আচ্ছা, আমি টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি রেসপেক্টে করলে হয়তো 5 নম্বর দেখে আমি ক্লাসটাকে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে দুটো জায়গা যাওয়ার রাস্তা সেটা বলি। আচ্ছা, একটা হচ্ছে যে দেখো, আমরা শুরুটা করেছিলাম হচ্ছে লেজার দিয়ে, লেজার দিয়ে কিন্তু শুরু করেছিলাম, লেজারের কিছু টেকনিক্যাল জায়গা, টেকনিক্যালিটির জায়গা আছে আর কি, কিছু এক্সাম্পলস আছে আর কি, সেইটা নিয়ে একটা কথা বলতে হবে একটা ক্লাস। আচ্ছা, তারপরে যেটা করতে পারি আমরা এই টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি থেকে শুরু করে আমরা অ্যাকচুয়ালি যেটা করলাম সেটা হচ্ছে যে মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়ার কিন্তু একটা মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললাম, মানে মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়ার কিন্তু একটা মানে কি বলে ফাউন্ডেশন বা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এইখান থেকে আমি যদি পড়তে শুরু করি, তাহলে মলিকুলার স্পেকট্রোস্কোপিটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভালো করে বুঝতে পারবো, এটা একটা জায়গা। আর একটা যেটা বড় কথা সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু এই ক্লাসটা শুরু করেছিলাম পার্টারবেশন থিওরি দিয়ে, আমরা খান ছয়েক ক্লাস নিয়েছিলাম টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি নন ডিজেনারেট কেস, সেটা দিয়ে আমরা এই 5টা ক্লাস নিলাম, সেটা মানে 4-5টা ক্লাস নিলাম, সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি, সেটা দিয়ে। আর নেক্সট আমার মনে হয় আর খান 2-3 রাদার ক্লাস একটুখানি দিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে ডিজেনারেট পার্টারবেশন থিওরি। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই যে আমি জিমান এফেক্ট, খানাতান এই ধরনের কথাবার্তাগুলো বলছি, সেটা ঠিক আছে টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরির মধ্যে পড়বে, যদি সিলেকশন রুল তুমি পড়ো টরো ইত্যাদি ইত্যাদি আর কি। তার সঙ্গে সঙ্গেও যেটা একটা বড় কথা সেটা হচ্ছে এই যে তোমার যে ধরো এই জিমান এফেক্ট, স্টার্ক এফেক্ট ইত্যাদি গুলো যখন তুমি কাজটা করাচ্ছ কিন্তু তুমি একটা স্টেটের উপরে, যে স্টেটটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ডিজেনারেট, মানে এনার্জির রেসপেক্টে বলো বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে বলো, তারা কিন্তু ডিজেনারেট। তুমি যখন স্টার্ক এফেক্ট বা জিমান এফেক্ট কনসিডার করছো, তুমি ধরো একটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম কনসিডার করছো, 1s অরবিটালে যা কিছু চেঞ্জ সেটা নন ডিজেনারেট পার্টারবেশন থিওরির মধ্যেই পড়লো। এবারে যদি তুমি ধরো n=2, অর্থাৎ মানে যেখানে 4-fold ডিজেনারেসিটা আছে আর কি, আর যদি তুমি ইভেন রিলেটিভিস্টিক কেসও কনসিডার করো, তাহলে অন্তত 3টে পি অরবিটাল, তারা বেসিক্যালি তোমার ডিজেনারেট। তুমি তো জিমান এফেক্ট করে থেকে 3টে পি অরবিটালকেই তুমি বেসিক্যালি স্প্লিট করছো, তাই না? মানে এমএল এর ভ্যালু +1,
0 - 1 করো, কিন্তু সেরকম সরি মানে আমি প্রথমে ফাইন স্ট্রাকচার মানে ফাইন স্ট্রাকচার যেটা আর কি, মানে যেটা রিলেটিভিস্টিক কারেকশন আর কি, রিলেটিভিস্টিক কারেকশন করে তুমি তো বেসিক্যালি 3টে এল, মানে এল এর ভ্যালু +1 0 সরি মানে প্রথমে এল এর ভ্যালু 0 মানে n = 2 যখন এল এর ভ্যালু দুটো 0 আর 1, তুমি বেসিক্যালি রিলেটিভিটিটা সেটা বেসিক্যালি পার্টাইবেশন, সেইটা করে তুমি এটাকে দুটো ভাগে ভাঙলে একটা হচ্ছে এল = 0 এর জন্য একটা এনার্জি, এল = তোমার 1 এর জন্য একটা এনার্জি। আবার এল = 1 যখন হয়ে গেল তখন তুমি এই জিমান এফেক্ট করছো বা স্টার্ক এফেক্ট করছো। তার মানে তুমি খেয়াল করে দেখো না যে এল = 1 যখন সেটা অ্যাকচুয়ালি থ্রিফোল্ড ডিজেনারেট স্টেট, সেখানে তুমি জিমান এফেক্ট বা স্টার্ক এফেক্ট দেখছো। এটাকে দেখতে গেলে সেটা তো তোমার নন ডিজেনারেট পার্টাইবেশন থিওরি পেরিফেরির মধ্যে করার কথা নয়, সেটা তো ডিজেনারেট পার্টাইবেশন থিওরি পেরিফেরির মধ্যে করার কথা আর কি। সেইগুলো কিন্তু তোমাকে ঠিক ঠিক করে বুঝতে হবে। অর্থাৎ অ্যাটমিক স্পেকট্রোস্কোপিতে যে এফেক্ট গুলো আমি দেখি সেইগুলো যদি তোমাকে বুঝতে হয় তাহলে কিন্তু তোমাকে এই ডিজেনারেট পার্টাইবেশন থিওরিটা পড়ে নিতে হয়। তাহলে আমাদের মনে হয় যে আমরা আজকে এখানে একটা পার্ট শেষ করি, এটা আর কন্টিনিউ করতে চাইছি না আর কি। এই কতগুলো প্রবলেম দিলাম, প্রবলেমগুলো তুমি করবে আর কি। নেক্সট ক্লাসে আমরা মানে আমার মনে হয় ডিজেনারেট পার্টাইবেশন থিওরি পার্টটা, সেই পার্টটাকে আগে করে নেব, করে নিয়ে তারপরে আমার মনে হয় ওদিকে গ্রুপ থিওরিটা অ্যাট দ্য সেম টাইম কিছুটা এগিয়ে যাবে। তারপরে আমরা বেসিক্যালি স্পেকট্রোস্কোপিটাই ঢুকবো আর কি, মানে কোয়ান্টাম মেকানিক্স, গ্রুপ থিওরি, এইটা যদি আমার জানা থাকে তাহলে স্পেকট্রোস্কোপি বুঝতে সুবিধা হয়। এবার সেই স্পেকট্রোস্কোপি যখন বুঝবো তখন ইন দ্য মিন টাইম 2-3টে ক্লাস অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে নিয়ে অ্যাটমিক স্পেকট্রোস্কোপিতে চলে যাবো। আর এদিকে হচ্ছে মলিকুলার স্পেকট্রোস্কোপি, গ্রুপ থিওরি কয়েকটা ক্লাস হয়ে গেলে, মানে তোমার যদি ধরো মানে বেসিক্যালি ক্যারেক্টার টেবিলগুলো দেখাটাকে যদি আমি শিখে যাই আর কি, সেটা খুব একটা বেশি সময় লাগবে না, 3-4টে ক্লাসের ব্যাপার আর কি। করার পরে হচ্ছে মলিকুলার স্পেকট্রোস্কোপি, তার সিলেকশনাল ডেরিভেশন ইত্যাদি ক্ষেত্রে আমি চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে মোটামুটি যে জিনিসটা আমি বলতে চাইলাম আর কি। মানে আমার ইচ্ছা ছিল যে আগের দিনই এই দুটো জিনিস একসাথে বলে দেবো, সেটা সম্ভব ছিল না আর কি। ঠিক আছে, তাহলে আমি আসলে এই মাঝপথে আবার নতুন জিনিস শুরু করব, সেটা করা যাবে না। ডিজায়ার পার্টাইবেশন থিওরি ফাউন্ডেশনটা এটা কিন্তু বেশ একটু কঠিন, সেটা একটুখানি তার আগে একটুখানি ভেরিয়েশন প্রিন্সিপাল সম্বন্ধে ধারণা থাকলে ভালো। কারণ এখানে সেকুলার ডিটারমিনেন্ট তোমাকে তৈরি করতে হয়, সেটা একটুখানি অসুবিধাজনক হতে পারে আর কি। সেটা আজকে শুরু করছি, ঠিক আছে। দেখো কারো যদি কোনো অসুবিধা হয় তো বলো। আর কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝলে তো? স্যার বলছি, আপনি রোববার দিন ক্লাসটার টাইমটা কি 6:30 হবে না 7টা হবে? কি আরেকবার বলো। বলছি স্যার, রোববার দিনের ক্লাসটার টাইমিং কি 6:30 হবে না 7টা হবে? 6:30 করে দিচ্ছি। হ্যাঁ, ওটা কি হচ্ছে, আমি 7টা থেকে 9টাই টাইম ছিল, ঠিক হ্যাঁ, আছে, কিন্তু ওই আমাদের MSc 1 এর ওদের 9টা থেকে একটা ক্লাস পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিএম স্যার ওদের একটা ক্লাস নেবে, মানে আগের দিন, হ্যাঁ আগের দিন তুই মানে ঢুকতে পারিসনি, তাই না? না স্যার, আমি ঢুকতে পারিনি, আমি জানতাম 7টা থেকে এটা শুরু হবে। আমারও সেম হয়েছে স্যার, মনে হয় সেম হ্যাঁ, না না, আমি আসলে ওই জন্য আগের দিনে একটা মানে লিখে দিয়েছিলাম যে কালকে ক্লাসটা 6:30 থেকে এরকম, তুই মানে খেয়াল করিসনি। হ্যাঁ, মানে এরকম একটা সেটা সেই